দেখুন, আমরা যে ভিডিওটা বানাই, যে নতুন নতুন গল্প আপনাদের মাঝে নিয়ে আসি, সেগুলো করতে কিন্তু অনেক পরিশ্রম হয়। তার জন্য আপনারা একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। এর জন্য আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আমরা উৎসাহিত হই। এর জন্য একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। দেরি করব না, আপনারা চলুন ভিডিওতে, আমরা মূল ভিডিওতে চলে যাই। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আবির। ওনার বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায়। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার খালার বাসায় ঘটেছিল। ঘটনাটির সময়কাল 2012। ওই সময়ে একটি অদ্ভুত ঘটনা ঘটে ওনার খালার বাসায়। আবির ভাইয়ের মায়েরা 3 বোন। ঘটনার সূত্রপাত হয় ওনার মেজো খালার বাসায়। ওনার খালার বাড়িও কুড়িগ্রামে। উনি পেশা একজন শিক্ষিকা। ওনার যখন বড় সন্তান জন্ম নেয়, এই সন্তানটা ছিল কন্যা সন্তান, তো দরকার তো হয়েছিল একটা গৃহকর্মীর, কারণ উনি তো শিক্ষিকা। বাসায় তো বাচ্চাদের দেখাশোনা করার জন্য, তারপরে বেশ কিছু কাজ করার জন্য তো একটা মানুষের প্রয়োজন হয়। একজন সাহায্যকারী তো খুবই প্রয়োজন। দেখা যাচ্ছে যে সাহায্যকারী হিসাবে কোন একটা মেয়েকে দরকার থাকলেও এই ধরনের ক্ষেত্রগুলোতে পুরো পরিবার কিন্তু দেখা যাচ্ছে যে মেয়েদেরকে এইভাবে দিতে চায় না। বর্তমানে কিন্তু এই ধরনের মেয়ে পাওয়া অনেক কঠিন ব্যাপার হয়ে যায়। ওনারা খুঁজতে থাকেন, খোঁজাখুঁজির একটা পর্যায়ে একটা মেয়েকে পাওয়া যায়। মেয়েটার নাম ছিল বানেসা। মেয়েটার পরিবার রাজি হয়ে যায় খালার বাসায় রাখতে। তারা দেখা গেল অনায়াসেই রাজি হয়ে গেছে, তেমন কোনো আপত্তি করেনি। এদিকে ওনারাও খুশি, যাক অবশেষে পাওয়া গেল একজনকে। মেয়েটার বাড়ি কিন্তু নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কাশীপুর গ্রামে। মেয়েটি খালার বাসায় আসার পর বেশ কয়েকদিন ভালোই ছিল। এরপর থেকে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটত ওই বাসায়। হঠাৎ করে মেয়েটা চিৎকার করে উঠত। তারপরে কাজে কোনো মনোযোগ নাই। এখন একটা কাজ করছে, এর মধ্যে আর এক কাজ করছে। দেখা গেল রান্না চড়িয়ে দিয়ে সে ঘর ঝাড়ু দেওয়া শুরু করেছে। রান্না চড়িয়ে দেওয়া মানে হচ্ছে সে দেখা যাচ্ছে যে তরকারি চড়িয়েছে, সেটা তো নাড়াচাড়া করতে হবে, ওখান থেকে সরা যাবে না। সে ওই অবস্থায় অন্য জায়গায় সরে অন্য কাজ করছে। সে ভুলেই গেছে সে রান্না চড়িয়েছে, অথবা সে তরকারি কাটাকুটি করছে। হঠাৎ করে সেটা অর্ধেক পর্যায়ে রেখে অন্য কাজে চলে গেছে। মানে এটা কিন্তু শুরুর দিকে ছিল না, হঠাৎ করে আবার শুরু হয়েছে এটা। তো আরো একটা বিষয় হলো, রাতের বেলা নাকি সে বেশ ভয় পেত, ভয় পেয়ে চিৎকার করে উঠতো। আবার দেখা যেত এটাকে ডাকছে, সে কিছুই শোনে না। গায়ে টাচ করলে তখন সে চমকে উঠতো, কি ব্যাপার, কি হয়েছে। তখন তাকে বলা যায়, তোমাকে যে ডাকাটাকি হচ্ছে, ডাকাটাকি করা হচ্ছে, তুমি শোনো না? না, আমি তো শুনিনি। সে যে কানে কম শুনতো বিষয়টা এরকমও না। এরকম আরো বেশ কিছু সমস্যা দেখা দিল এই বানেসাকে নিয়ে। ওই সময়ে এই আবির ভাইয়ের ছোট খালা পড়াশোনার জন্য কুড়িগ্রামে অবস্থান করত। পুরো বাড়িতে সদস্য ছিল 6 জন। খালা, খালু, ছোট খালা, বানেসা, নানি অর্থাৎ এই যে আবির ভাইয়ের নানি, আর এই যে খালাতো বোন যে আর কি। তো ছোট খালা কিন্তু ওই যে বললাম তো, উনি সবসময় থাকতেন না। মূলত এই যে এই বাচ্চাকে দেখাশোনা করার জন্যই বানেসাকে রাখা হয়েছিল। ঘটনার দিন নানি এবং মেজো খালা বাজার করতে বাজারে গিয়েছেন। সময় তখন হবে বিকাল 4টা থেকে 5টার মধ্যে। এদিকে বাড়িতে তখন ছোট খালা ছিলেন, তারপর এই যে বানেসা ছিলেন, আর হচ্ছে এই যে বাচ্চা, এই বাচ্চাটা ছিল। বাসায় কিন্তু আর কেউ নেই। সন্ধ্যা হওয়ার আগে আগে বানেসা অদ্ভুত আচরণ শুরু করে। বিড়াল গোঙালে যেরকম শব্দ হয় ওইরকম শব্দ শুরু করে। ছোট খালা বিষয়টাকে স্বাভাবিক অসুস্থতা ভেবেই নেন, বানেসাকে কিছু ওষুধ দেন খাওয়ার জন্য। এরপর ছোট খালা ঘুমিয়ে পড়েন। ওনার খুব ঘুম আসছিল ওই সময়, কেন জানি। ওই সময় যদিও বা ঘুম আসার কথা না, কিন্তু ওনার খুব ঘুম আসছে। উনি অল্প কিছুক্ষণ ঘুমিয়েছেন। ঘুম থেকে ওঠার পর উনি বানেসাকে ডাকছেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। উনি চিন্তা করলেন যে বাচ্চাটা কোথায়। বাচ্চা আছে ঠিকঠাক মতোই, বানেসা নাই। আরে বানেসা কোথায়? বাচ্চাকে একা রেখে কোথায় চলে গেছে? ওনারই বা কেন হঠাৎ এই সময় ঘুম চলে আসলো? এদিকে অনেক ডাকাডাকি করা হচ্ছে, বানেসাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোট খালা তো চিন্তায় পড়ে গেছেন, পুরো বাড়ি খুঁজেছেন। ওই বাড়িটার উপরে কিন্তু টিন শেড ছিল আর কি। তো পুরো বাড়ি খুঁজেছেন, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বাড়ির বাইরে খোঁজাখুঁজি করা হচ্ছে। উনি বাচ্চাটাকে ঘরে রেখে আর
কতটুকুই বাইরে খুঁজতে পারেন। এদিকে ছোট খালা তো চিন্তায় পড়ে গেছেন, তখন সবাইকে কল করা শুরু করেছেন মোবাইলে যে বানেসাকে তো পাওয়া যাচ্ছে না। সবার কিন্তু একটাই কথা যে বানেসাকে পাওয়া যাচ্ছে না, বাচ্চা আছে তো? হ্যাঁ, বাচ্চা আছে ঠিকঠাক মতো, কিন্তু বানেসা নাই। এদিকে বাসার থেকে একটা মেয়ে হাওয়া হয়ে গেল। এই মেয়ের মা বাবা যখন জানবে তখন তো এটা অপহরণের মামলা দিয়ে বসবে, কিডন্যাপিং এর মামলা দিয়ে বসবে, তখন কি হবে? কিন্তু আরো একটা মুসিবত হয়ে গেল। যখন সবাইকে ফোন করে জানানো হয়েছে, এই যে মেজো খালা, নানি, ওনারা দ্রুত বাজার শেষ না করেই বাসায় চলে আসছেন। খালুকে কল দিয়ে বিষয়টি জানানো হয়। এরপর সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করেছেন। খালু নাগেশ্বরীতে কল দিয়ে মামাদেরকে খোঁজ নিতে বলেছেন, হয়তো বানেসা তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, খুব তো বেশি দূরে না। এটা ভেবেই খালু নাগেশ্বরীতে খবর দিয়েছেন। তো খালু আবার কি করেছেন, কুড়িগ্রাম থানায় জিডি করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে খবর আসে বানেসাকে পাওয়া গেছে। এদিকে বাড়িতে সবাই তো খোঁজাখুঁজি করার জন্য বাইরে গিয়েছিল। বাসার ভেতরে ওই সময় ছোট খালা ছিলেন। হঠাৎ করে নাকি টিনের যে চাল আছে, টিনের চালে দরাম করে একটা শব্দ হয়। অনেক বড় তক্তা বা ভারী কিছু ফেললে যেরকম শব্দ হয় ওইরকম মনে হচ্ছে, টিনের চাল ভেঙে নিচে পড়ে যাবে, এরকম একটা অবস্থা। ওই সময় আবার বাসায় ইলেকট্রিসিটি ছিল না। উনি শুধু বাচ্চাটাকে কোলে নিয়ে ঘরে ছিলেন। রাত তখন 8টা কি 8:30 এরকম একটা সময় আর কি। হঠাৎ করে এরকম ভয়ঙ্কর শব্দ পেয়ে ছোট খালা তো ভয় পেয়ে গেছেন। ওই সময় তো উনি ছাড়া বাসায় কেউ নাই। বাড়ির সামনে একটা চিড়ার মিল আছে, তো সেই মিলে নুরু নামের একজন কাজ করত। তাকে মূলত মেজো খালা খোঁজাখুঁজি করার জন্য বলেছিলেন। উনি চারদিকে খোঁজার পর বাড়ির পশ্চিম দিকে খুঁজতে যাবেন, ঠিক সেই মুহূর্তে ওনার কানে এক ধরনের শব্দ আসে, মনে হচ্ছে একটা গোঙানির শব্দ। ওনার কাছে সন্দেহ লাগে। উনি সেই শব্দের উৎস ধরে বুঝতে পারেন যে শব্দটা ডান দিকের ঝোপের ভেতর থেকে আসছে। উনি একটু এগিয়ে যান, ময়লা ঝোপঝাড় পরিষ্কার করে যখনই সামনের দিকে একটু এগিয়েছেন, তখন দেখেন এক অদ্ভুত দৃশ্য। এই যে বানেসা মেয়েটা মাটিতে পড়ে আছে অজ্ঞান অবস্থায়। তবে শুরুর দিকে এটা বানেসা কিনা বুঝতে পারেন নাই, কারণ উপর হয়ে পড়া ছিল। তবে তার পোশাক আশাক দেখে বুঝতে পেরেছেন এটা বানেসাই হবে। মাথাটা মাটির দিকে আর কি, তো গোঙানোর মতো শব্দ হচ্ছে। শরীরে কাদা, মাটি, বালু, চুলো মনে হচ্ছে ভেজা। কেউ তাকে কাদাযুক্ত কোনো এলাকায় নিয়ে গিয়েছিল এরকমটা মনে হচ্ছে। এই যে নুরু সাহেব, উনি তো বানেসাকে কোলে করে বাড়িতে নিয়ে আসেন। বানেসা কিন্তু ওরকম গোঙাচ্ছিল, কিন্তু তার কোনো হুঁশ ছিল না। বাসায় আসার পর বানেসার জ্ঞান ফেরে। সে অদ্ভুত আচরণ করা শুরু করে, জিন ভর করলে যেরকম আচরণ করে ঠিক সেই রকম। এসব দেখে কাছাকাছি থাকা এক কবিরাজকে ডেকে আনা হয়। কবিরাজ আসার পর সেই জিনকে হাজির করেন এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যায়। জিন বলে, আমি তো বানেসাকে আমার রাজ্যে নিয়ে গেছিলাম, আমি পরিকল্পনা করছি যে ওকে আমার সাথেই রাখবো, কিন্তু আমার নিজেদের সমস্যার কারণেই রাখতে পারি নাই, তাই আবার একে এখানে ফেলে দিয়ে গেছি। তখন সবাই বুঝতে পারেন যে ছোট খালা যে ধরাম করে শব্দটা শুনছেন, এটা মূলত ওই বানেসাকে ফেলার শব্দ। ওখানে ফেলার পর বানেসা গড়াগড়ি খেতে খেতে চলে গেছে ওই ঝোপের দিকে। তো ওই কবিরা জিজ্ঞেস করে, কি কোথায় ধরছিস, কতদিন ধরে ওর সাথে আছিস? জিন বলে যে রামখানা দিঘির পারে আমি ওকে ধরেছি, ছোটবেলা থেকেই আছি ওর সাথে। এই রামখানা হচ্ছে নাগেশ্বরী উপজেলার একটা ইউনিয়ন। দিঘির পার বলতে রামখানা বাজার বোঝানো হয়েছে আর কি। ওই রামখানা বাজারে একটা বড় দিঘি আছে নাকি। সবাই রামখানা দিঘির পার বললেই চেনে, এমনটাই জানিয়েছেন আবির ভাই। তো অনেক কষ্টে ওই কবিরাজ বানেসার কাছ থেকে ওই জিনটাকে তাড়াতে সক্ষম হন। উনি জিনটাকে এই শর্ত দিয়ে দেন, বাংলাদেশের সীমানার বাইরে এই জিনটা আসতে পারবে না। এমন একটা কাজ করে দেন তো বাংলাদেশের সীমানার মধ্যে, এই বাংলাদেশের যেই চতুর্দিকে যে সীমানা রয়েছে, এই বর্ডার ক্রস করে ঢোকার সাথে সাথেই নাকি এই কবিরাজের কাছে খবর হয়ে যাবে। তখন কবিরাজের অনুগত জিনেরা ওইটাকে ধরবে। তখন জিনটা রাজি হয় এবং বলে যায় যে আমি চিহ্ন হিসাবে বানেসার একটা স্যান্ডেল নিয়ে যাবো। এক জোড়া না, একটা স্যান্ডেল। সে সত্যি একটা স্যান্ডেল নিয়ে চলে গিয়েছিল। দেখা গেল যে বানেসার একটা স্যান্ডেল নাই, একটু আগে কিন্তু ওখানে এক জোড়া স্যান্ডেল ছিল। এই ঘটনার পর বানেসাকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, বানেসার পরিবার এই বিষয়গুলো জানতো, তারপরেও এই বিষয় সম্পর্কে এই পরিবারকে সতর্ক করেনি। তারা এই বিষয়টা নাকি অনেকদিন ধরেই সহ্য করে যাচ্ছেন, এমনটাই জানিয়েছেন। তবে এই ঘটনার পরে বানেসার কোনো খোঁজ খবর ওনারা আসলে রাখেননি, কারণ
এটা আসলে ওনাদের জন্য একটা ঝামেলা, যে আবার যদি পরে নিয়ে আসেন বা মেয়েটাকে রাখেন আবার কি ঝামেলা হবে, পরে দেখা গেল যে মামলা মোকদ্দমায় ফেসে যাবেন, অনেক ধরনের জটিলতাই তো হতে পারে। এই জন্যই মূলত ওনারা খোঁজখবরও রাখেন নাই, বানেসাকেও দিয়ে আসছিলেন। তো এটাই ছিল ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন হুসাইন আহমেদ কিশোরগঞ্জ থেকে, এবং তিনি তার নিজের জীবনের একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন, তার কৈশোরের একটি ঘটনা। তো আমাকে তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব হুসাইন আহমেদের ঘটনায়। অনেক আগের কথা, 2010 সাল, অনেক আগে হবে, 16 বছর হয়ে গেছে। সেই সময়ে হুসাইন আহমেদের বাবা তিনি চাকরি করতেন ময়মনসিং সদরের কোন একটা জায়গায়, আর তাদের বসবাস ছিল এমন একটা জায়গায় যে জায়গাটা এখন অনেক ডেভেলপড হয়েছে। তিনি সঙ্গত কারণে নামটা বলতে চাচ্ছেন না, বাট তখন ওই সময় ওইটা আন্ডার ডেভেলপড অবস্থায় ছিল। মানে ওই জায়গাটা কেবল ঘর বাড়ি করা হচ্ছিল, নদের অনেক কাছাকাছি, ব্রহ্মপুত্র যে নদ আছে সেটার অনেক কাছাকাছি একটা জায়গা। ওই বাসার আশেপাশের যে জায়গাটা, সেখান থেকে বেশ খানিকটা হেঁটে গেলেই বেশ ফাঁকা জায়গা ছিল, একেবারে খোলা মাঠ, নদের পাড়ে। তিনি লিখেছেন যে ওই জায়গায় বেশ বড় প্রান্তর, জায়গায় জায়গায় ঘাস, উঁচু উঁচু ঘাস হয়েছে, এবং একপাশে বিশাল গাছগাছালির সারি, এবং হেঁটে গেলে ওই জায়গায় মানে বাড়িঘর, নতুন বাড়িঘর পেতে গেলে অনেক দূর যাওয়া লাগে। এরকম একটা খোলা জায়গা ছিল তাদের বাসার কাছাকাছি, আর তাদের যেই জায়গায় বাসা ছিল সেখানে আরো বাড়ি তৈরি হচ্ছিল। তো তারা যে বাসাটায় থাকতেন সেটি ছিল একটা সেমি পাকা বিল্ডিং। সেমি পাকা বিল্ডিং বলতে মানে এটা পাকা বাড়িঘর, বাট ওটা ছাদটা ছিল চৌচলা টিনের, বেশ সুন্দর দেখতে। এবং এটা দুই পাশে দুইটা ইউনিট ছিল, মানে এই পাশে একটা ছোট্ট ইউনিট 2 বেডরুমের, ওই পাশে আরেকটা ছোট্ট ইউনিট 2 বেডরুমের, এবং ডানে বামে আর কি বিল্ডিং, মানে ঢুকলেই গেট দিয়ে ঢুকলে ডানে বামে দুই পাশে 2টা ইউনিট। তো এরকম আরো কিছু বাসা কাছাকাছি তৈরি হচ্ছিল, বেশ বেশ দূর, মানে একটার থেকে একটা দূরত্ব অনেক বেশি। আর এর মাঝখানে কিন্তু গাছপালা আছে, বেশ রাতের বেলা বেশ নির্জন হয়ে যায়। তো হুসাইনরা যেই পাশটাতে থাকতেন ডান দিকের পাশটাতে, এবং তার অপোজিটের যেই ফ্ল্যাটটা আর কি পাশে, সেইখানে আরেকটা ফ্যামিলি থাকতো, এবং সেই ফ্যামিলির আরেকটা ছেলে ছিল। হুসাইন ছদ্মনাম ব্যবহার করেছেন এখানে, বলেছেন তার নাম ছিল হামজা। হামজা হুসাইনের বয়সী, এবং দুজনেই কিন্তু মাদ্রাসায় পড়তো। তো হুসাইনকে যে মাদ্রাসায় ভর্তি করা হয়, হামজাকেও সেই মাদ্রাসাতেই দেওয়া হয়েছিল, তার বাবা মা সেখানেই দিয়েছিলেন। এবং তারা কথা বলতে বলতে বেশ বন্ধু হয়ে ওঠেন, যেহেতু পাশাপাশি বাসা, তাদের মধ্যে গল্প গুজব সবকিছু ওখানেই চলে। বাসায় থেকে পড়াশোনা করতেন মাদ্রাসাতে হুসাইন, তো সুতরাং যাওয়া আসা হতো। একই অবস্থা ছিল হামজারও। তো তারা মোটামুটি অবসরের সময় একসাথে কাটাতেন, গল্প গুজব করে সময় পার করতেন, আড্ডা দিতেন। এবং সুযোগ পেলে যেটা হতো, হামজা হুসাইনকে বলতে এদিকে এদিকে বলে ডেকে নিয়ে যেত। তো বাসার পেছন দিয়ে যে চলার রাস্তা, এক চিলতে এরকম রাস্তা সরু বের হয়ে গেছে গাছপালার পাশ দিয়ে, এটা একেবারে নদের পাশ দিয়ে গেছে, বেশ খানিকটা গেলেই খোলা জায়গা। মানে এই জায়গায় দাঁড়ালে ওই পাশে দেখা যায় অনেকটা, ওই পাশেও খোলা জায়গা, ওই পাশে বড় বড় কিছু বাড়ি আছে নদের ওই পাশে, বড় বড় বাড়ি বা এরকম মানুষজন চলাফেরা করে পার্কের মতো আছে। হ্যাঁ, বাট সেগুলো মানে দেখা যাচ্ছে বিকেলের পর অনেকটাই ফিকে হয়ে যায়। আর এই পাশে যেহেতু খোলা মাঠ, বিশাল খোলা মাঠ, এখানে মাঠের মধ্যে কুয়াশা ঢেকে যায় যখন নাকি, মানে এমনকি সামারেও, মানে গরমের সিজনেও সেখানে একটা কুয়াশার মতো ভেসে বেড়ায়। তো ওই জায়গায় হামজা নিয়ে যেত ডেকে ডেকে হুসাইনকে, এবং দুইজনে ওখানে খেলাধুলা করতো, ঘোরাফেরা করতো। তো এই ঘটনা হুসাইনের মা একদিন দেখে খুব রাগ করে হুসাইনকে, একদম মানে ধমক দেয়, খবরদার ওখানে যাবি না। হামজাকেও বকা দেয় যে তুমি কেন ওখানে যাবে, তোমার বাবা মাকে বলে দিব, হুসাইনকেও নিবা না, এটা ঠিক না, ও তোমরা ওখানে কেন যাও, একলা একলা, কেউ নাই, কত দূর পর্যন্ত জায়গা, এবং সেই জায়গায় খোলা জায়গার মধ্যে দূরে দেখা যেত তাল গাছ দাঁড়ায় আছে কয়েকটা, দেখলেই ভয় লাগে অন্যরকম। আর হুসাইনের আম্মা হুসাইনকে বলতো ওইখানে গেলে কিন্তু ভূত আছে, ভূতে একদম ধরে নিয়ে যাবে, তাল গাছে থাকে, এগুলো বলতো আর কি। তো হুসাইনের বয়স যখন কম, 10 বছর বয়সে এতটা গায়ে মাখতো না, শুনতো মায়ের কথা, তার খুব কিউরিয়াসিটি লাগতো। তো তার মা তাকে সবসময় এই কথাগুলো বলতো, এবং তার মাকে নাকি তাদের যে মাদ্রাসার হুজুরও বলছিল যে ছেলে পেলে যেহেতু এখানে পড়াশোনা করে, ওদেরকে শয়তান সহজে ডিরেল করতে চায়, মাদ্রাসায় যেহেতু পড়ে ওদেরকে মানে পড়ার থেকে দূরে সরায় নিতে চায়। তো সুতরাং একটু দেখে রাখবেন ছেলেকে, হ্যাঁ, এটা কিন্তু নিয়ম, এটা বলছেন আর কি। সে হুজুরও বলে দিয়েছিলেন হুসাইনের আম্মাকে। তো উনি ওইভাবেই দেখে রাখার চেষ্টা করতেন। এত হামজার বাবা মাকে বলছিলেন যে ও যেহেতু পড়ে মাদ্রাসায়, এরকম যেতে দিয়েন না, কে আর বিকালে হেঁটে ওরা কই যায়। তো তারপরও তারা দুই বন্ধু কিন্তু যেত, হেঁটে হেঁটে বেরোতো, এবং ঘুরতে ঘুরতে ঠিক ওই জায়গায় যেত, মাঠের ওইখানে।
এরকম হাঁটতে হাঁটতে যখন তারা যেত তাদের মধ্যে একটা প্রতিযোগিতাই তৈরি হয়ে গেছিল কত দূর যাওয়া যায় এবং দূরে কি আছে। বাচ্চাদের কিউরিয়াসিটি বেশি থাকে, তো তাদের কিউরিয়াসিটি ছিল বেশি যে কত দূরে কি আছে। তো সবসময় তারা একটা মার্ক সেট করতো যে আজকে এই পর্যন্ত যাব। মাঠটা কিন্তু হিউজ, মানে সেই সময় ওই জায়গাটার মধ্যে কেউই থাকতো না, মানে ঘাস উঁচু উঁচু ঘাস হয়ে গেছিল এবং দূরে দেখা যেত কিছু জায়গায় ফসল চাষ হয়েছে, সেটা অনেক দূরে এখানে দেখলে, এবং গাছপালা আছে বেশ। তারা ওখানে যে প্রতিদিন প্রায় যখনই যেত আর কি, সুযোগ পেত লুকায় লুকায় যেত। এখন তো বাপ মাকে বলতো না, লুকায় গিয়ে মার্ক সেট করতো যে আজকে অমুক জায়গায় যাব। তো এর মাঝে তারা সেট করে ফেলছিল একটা জায়গা দূরের। তারা আস্তে আস্তে একটা জায়গায় এসে বলছে এর পর দিন ওখানে যাবো। ওখানে মনে উঁচু একটা পাড় এবং পাড়ে কয়েকটা তাল গাছ আছে, এরকম উঁচু উঁচু তাল গাছ, আর কয়েকটা গাছ বাঁকা হয়ে ওই জায়গায় বাঁকা হয়ে আছে, দূর থেকে দেখছে তারা। তো তারা সেট করছে ওখানে যাবে। তো ঠিক আছে, এরকম একদিন তারা এরকম বাসার থেকে বের হয়ে চলতে চলতে হামজা তাকে নিয়ে চলে গেল ওইখানে। তো দুজনে গেছে এবং হাঁটতে হাঁটতে এত দূর চলে আসছে, মাঠ পার হয়ে তারা বুঝতে পারেনি এতটা দূরত্ব। এখান থেকে তাদের ওই যে যেখান থেকে তারা আসছে ওই জায়গাটা দেখা যাচ্ছে নদীর পাড়ে। ওই জায়গায় মনে হচ্ছে একদম কুয়াশার মতো, কারণ এই মাঝখানে তো বলছি যে কুয়াশার মতো জমে গেছে। নদীর পাড়টা দেখে বোঝাও যাচ্ছে না, এত দূর এসে পড়ছে তারা। এখনো সামনে দেখা যাচ্ছে ডোবাটা ওইখানে। তো তখন হুসাইন বলতেছে, হুসাইনের মনে একটু ভয় লাগতেছে, কারণ বিকেলবেলা তো, বিকেলটা পড়ে আসতেছে, তখন আলো কমে যাচ্ছে। তো সেই হামজাকে বলে যে কিরে বেটা, তোর কথা শুনে এত দূর এরকম আসলাম, তুই এত দূর দেখি কমেই না। তা হামজা বলছে আরে আয়, কোনো ব্যাপার না, আয় চল। তো দুইজনে মিলে এক পর্যায়ে যে পৌঁছাইছে, তো খুব হাঁপাই গেছে দুইজন। তো তাদের মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে দুইজনের কথা কাটাকাটি শুরু হয়েছে। যেখানে তারা পৌঁছাইছে ওই জায়গাটা কেমন সেটা বলি আগে। সেই জায়গাটা হলো একটা ডোবা, এটা ঠিক পুকুর না। এখানে মনে হচ্ছে যে একটা গর্ত এরকম নিচের দিকে চলে গেছে, মাটি উঠায় নিছে কেউ, কিন্তু ওইখানে কোনো পানি জমে নাই বা কিছু না, মানে শুকনো একটা জায়গা গর্তের মতো। এরকম গর্ত কিন্তু অনেক জায়গায় থাকে, হ্যাঁ, যেমন আমাদের মনে হয় চারুকলাতে এরকম একটা গর্ত আছে বিশাল এরকম নিচে। তো ওরকম একটা জায়গা, এবং চারিপাশে ওই যে গাছ দেখছিল বাঁকায় বাঁকায় আছে, গাছগুলো এরকম বাঁকায় আছে, এই পাশে তাল গাছ দাঁড়ায় আছে দুইটা। কেমন জানি মানে জায়গাটা নির্জন এবং গাছ গাছালির দিকে তাকাইলেই কেমন জানি লাগে। তো এখানে পৌঁছায় দুজনের মধ্যে কোনো কারণে কোনো একটা বিষয়ে কথা কাটাকাটি হয়, একটু মনোমালিন্য হয়ে যায় দুজনের। তো এই পর্যায়ে তারপর দুজনে একবারে মানে অনেকটা ধাক্কাধাক্কিও করে ফেলে দুজনের সাথে। ধাক্কাধাক্কির পর্যায়ে তখন হামজার সাথে তর্কে তো হুসাইন বলতেছে আচ্ছা তুই যা, তোর সাথে তোর চেহারা আমি দেখতে চাই না। তো হামজাও বলতেছে যে আমার চেহারা দেখা লাগবে না। সেই দুজনের মধ্যে তর্ক বিতর্কে হামজা জোরে হাঁটা দেয়, বলে তুই যাবি না, বলে না। তো সে চুপচাপ বসে থাকে রাগে জিদে, মানে খুব জিদ করছিল হুসাইন কোনো কারণে। মানে সে লিখছে যে এই জিদটা কোত্থেকে আসছিল তার মধ্যে সে নিজেই জানে না। তো সে হামজাকে পাঠায় দেয়, হামজাও হাঁটা দেয় তাকে রেখে, হেঁটে চলে যায়। তো সে কিছুক্ষণ দেখে যে হামজা হেঁটে চলে যাচ্ছে ওইদিকে, যেদিক থেকে আসছিল ওইদিকে। তো সে রাগের চোটার কোনো কথা না বলে সে তাকায় থাকে ওই যে নিচু জায়গাটার দিকে। তো হুসাইন একটু পর নিজের চিন্তায় ডুবে যায়, বিভিন্ন অনেক কিছু ভাবতে থাকে। সে লিখছে যে সে আসলে কাইন্ড অফ মানে হারায় যায়, তার মনের মধ্যে কি আছে সেটাও সে মনে করতে পারে না, মানে অন্য একটা জগতে চলে যায় তার চিন্তা ভাবনা। তো এবং সেইভাবে ভাবতে ভাবতে একসময় হেঁটে ওই নিচু জায়গাটার কাছে চলে যায়, অনেকটাই নেমে যায় নিচে। নেমে গিয়ে দেখতেছে উপরে পাড়টা আরো ভয়ঙ্কর লাগতেছে, কারণ সে যতটুকু নামছে এখন কিন্তু তার মাথার উপরে, মানে তার মাথার লেভেলও হচ্ছে ওইটার মানে ল্যান্ডিংটা আর কি। সে যেখানে দাঁড়ায় আছে সেখান থেকে তার মাথার লেভেল হচ্ছে ল্যান্ডিংটা, গ্রাউন্ডটা। এবং তার কাছে কেন জানি মনে হচ্ছে যে ওই পাশে বাঁকা বাঁকা গাছগুলো তার দিকে তাকায় আছে, এগুলার জীবন আছে এরকম লাগা শুরু করলো তার কাছে। কেন জানি তার কাছে মনে হলো ওই তাল গাছের উপরে কিছু তাকে দেখতেছে বসে বসে। এটা তার কাছে কেন জানি মনে হলো যে হি ইজ বিং ওয়াচড, মনে হচ্ছে তার দিকে কেউ তাকায় আছে। তো তার ভয় লাগা শুরু করলো এবং চারিদিক নীরব। সে যখন একটু সেন্সে ফিরলো তখন, মানে তার এই যে সে হারাই গেছিল, অন্য মনস্ক হয়ে গেছিল, সেখান থেকে যখন তো সেন্সে ফিরলো তখন তার কাছে মনে হলো যে মানে আমি এটা কি করতেছি, কারণ তখন বেলা পড়ে গেছে এবং দূরে কোথাও আজান দিচ্ছে, সেটা সামান্য একটু অংশ আজানের দুই একটা ছোট ছোট শব্দ এসে কানে লাগতেছে, মানে এত দূরে এসে পড়ছে এটার আশেপাশে মসজিদের শব্দ বা মাইকের শব্দ এত আসতেছে না, হালকা ভাবে আজানের শব্দ কানে আসতেছে তার। তো সে ভয় পেয়ে গেল এবং তার তখন মনে হলো যে তার মা বলছে তাকে যে এখানে ভূত প্রেত থাকে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলছে। সেই ভয়টা মনের মধ্যে কাজ করা শুরু করলো, আর সে রিয়েলাইজ করলো যে না, এখানে আমার একা একা থাকাটা উচিত হয় নাই। তো হুসাইন তাড়াতাড়ি উপরে উঠে আসলো, মানে একদম পাড়ে উঠে আসলো। উঠে এসে সে দেখতেছে চারিপাশটা কেমন নির্জন লাগতেছে এবং সামনে দিয়ে হেঁটে যাওয়ার যে রাস্তাটা সেই জায়গাটাও একবার আধার ঘনায় আসায় কেমন যেন ধোঁয়াটে হয়ে গেছে। এবং দূরে সে দেখতেছে যে মানে এক কোমর সমান, তার এক কোমর সমান কুয়াশার মতো ছেয়ে গেছে ওই মাঠের মধ্যে, ঘাস আছে ওখানে। তো তার বুক ধুক 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 করতেছিল ভয়ে,
যে সে মানে হাঁটা দিবে কিনা ওদিকে, এখন হাঁটতে তো হবেই, যেতে হবে, সে হাঁটবে, এরকম সময় সে হঠাৎ করে তার পেছনে ডাক শুনলো, তার নাম ধরে, হুসাইন। তো নাম মানে তার নাম ধরে ডাক শুনে তার সারা শরীর জমে গেল এক সেকেন্ডের জন্য, কে তাকে ডাকতেছে নির্জনতার মধ্যে, কারণ এখানে কোনো মানুষজন নাই। তারপর সে কণ্ঠটা তো খুব পরিচিত, সে তাকায় দেখতেছে যে হামজা তাকে ডাকতেছে পেছন থেকে। হামজা দাঁড়ায় আছে কোথায়? হামজা দাঁড়ায় আছে ওই যে ওই নিচের যে ঢালটা, ঢালের কর্নারে, এবং হুসাইনকে দেখে হাসতেছে। তো হুসাইন বলতেছে, তুই এখানে কি করতেছিস? তুই না চলে গেছিস, তুই আবার ওইখানে পিছনে গেলি কেমনে? তো সে তাকে বলছে, আয় আয় এদিকে আয়, তাড়াতাড়ি আয়। তো সে আর কোনো কথা না বলে হেঁটে হামজার দিকে গেল, কারণ তাকেই তার আপন মনে হইতেছে, বন্ধু তো। কাছে গেল, দেখলো যে হামজা ওই ঢালের মধ্যে দাঁড়ায়, কিন্তু ঢাল বেয়ে বেয়ে হাঁটতেছে, ঢালের পাড় ধরে হাঁটতেছে। সে বলতে, কই যাইতেছিস? তুই তো উল্টা রাস্তায় যাইতেছিস। হামজার এসে বলতেছে, বাড়ি যাবো না, বাসায় যাবো না, মানে বাসাতে এইদিকে। হামজা বলতেছে, তুই আয় আয় আয়, ভয় পাইছস? তুই ভয় পাইছস না? ভয় পেয়ে আমার মনে করছস? তো বল না, তোরে কেন মনে করুম? মানে তখন হুসাইন মানে একটু নিজের কাছে নিজে হয়ে যাচ্ছে, আসলে সে ভয় পাইছে। তো সে বলছে, আমি তো তোর ভয় পেয়ে তোরে মনে করুম কিনলে, এনে একলা বসেছিলাম, কেমন যেন লাগতেছিল। তখন হামজা হাসতেছে, বলছে, আয় আয়, ভয় পাইলে সবাই সবকিছু ভুলে যায়, তখন আর রাগ থাকে না, বলে ডাকতেছে। তো হুসাইনের কাছে একটু রাগও লাগতেছে, আবার হামজাকে পাওয়াতে ভালোও লাগতেছে, কিন্তু সে যে উল্টা দিকে হাঁটতেছে এইটাতে তার রাগ লাগতেছে, যে এখন কই যায় সে, এবং সে উপর দিয়ে হাঁটতেছে না, ঢালের নিচ দিয়ে হাঁটতেছে। তো এক পর্যায়ে হামজা আস্তে করে হেঁটে ঢালের নিচে নেমে গেল, একদম নিচের দিকে। তো হুসাইন আর কিছু বললো না, সে পিছনে পিছনে হাঁটতে হাঁটতে নিচে নামতেছে, এবং সে দেখতেছে অনেক মানে পাতা আছে, ওই যে লজ্জাবতী গাছ আছে, কাটা আছে, এগুলো পায়ে লেগে যাচ্ছে। তো সে বলছে, এই কি রে, তুই নিচে নামতেছিস কেন? নিচে কি? বলছে, আয়। সে দূর থেকে শুরু শুনতেছে, আয়। তো আসলে হুসাইন লিখছে তার এমন কিছু হয়েছিল, সে আসলে হামজার পিছে জাস্ট লাইক মানে নিজের মতো চলতেছিল, তার নিজস্ব আসলে কোনো কন্ট্রোল ছিল না। হামজা যে আয় বলে ডাকতেছে, সে মনে করতেছে যে তাকে যেতেই হবে, মানে এটা হচ্ছে সে অমোঘ নিয়তির মতো চলতেছিল তার পিছনে। হামজা হেঁটে একেবারে মাঝখানে চলে গেল ঢালের। এখন কিন্তু তারা একদম নিচে আছে, তলানিতে, অনেকটা একদম পুকুরের তলানিতে দাঁড়ায় থাকলে যেরকম সেরকম। দেখলো যে হামজা ওখানে যে একদম মাঝখানে দাঁড়াইলো, তো হুসাইন পিছে পিছে দৌড় দিয়ে যাচ্ছে। তো এসে দেখলো যে তার দিকে তাকে একটা হাসি দিল হামজা। তখন কিন্তু অন্ধকার হয়ে গেছে, মানে চারিদিকে, এবং যে গাছপালার জন্য অন্ধকারটা আরো ঘনায় গেছে, মানে বেশ অন্যরকম লাগতেছে। তার দিকে তাকায় যে হাসি দিল, হাসিটা হুসাইনের কাছে কেমন জানি অপার্থিব মনে হলো। তার কাছে কেন জানি মনে হলো এটা তার বন্ধু না, কিন্তু সে থামতে পারলো না। হামজা এবার সোজা পাড়বে ওঠা শুরু করলো আরেক দিকে, ওই যে তাল গাছ যেদিকে, ওই তাল গাছের দিকে। তো হুসাইন তাকে ফলো করে করে যাচ্ছে, সে আসলে থামতে পারতেছে না। এদিকে কিন্তু অন্ধকার ঘনায় আসতেছে, বেশ ডার্ক হয়ে গেছে, গাছপালার জন্য অন্ধকার হয়ে গেছে। এক পর্যায়ে হামজা উঠে গেছে ওই পাশে, হুসাইনও তাকে ফলো করে উঠলো, এবং হেঁটে দেখলো যে এমন একটা জায়গায় হামজা আসছে, যে জায়গায় এই নদীটা একটা বাঁক নিছে, যে নদের এই পাশটা একটা বাঁক নিছে, এই পাশে কোনো ঘর বাড়ি নাই, গাছপালা, শুধু গাছপালা পাশ দিয়ে বাঁক নিয়ে গেছে, এবং সর করে পানির শব্দ হচ্ছে দিক দিয়ে যাচ্ছে। ওখানে দাঁড়াইলো, তো খুব অবাক হলো, আসলে হুসাইন নদীর এই পাশের এইরকম সিন দেখে নাই কোথাও, পার হয়ে গেছে। এবং অন্ধকার যেহেতু হয়ে গেছে, দূরে দেখা যাচ্ছে এই দু একটা ঘরের মধ্যে আলো জ্বলতেছে অনেক দূরে, টিম 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 সেই আলো ফ্ল্যাশ করতেছে। এবং সেখানে দেখলো যে হামজা গিয়ে একেবারে নদীর যে জায়গাটা মানে কর্নার, সেই জায়গাটায় দাঁড়াইলো, একদম পাশে, মানে পাড়ের একবারে পাশে দাঁড়াইলো। তো হুসাইন ওখানে দাঁড়ায় পড়ে দেখতেছে হামজা তার দিকে তাকায়, কেমন যেন একটা দৃষ্টি দিল, এবং এই যে হালকা আকাশের আলো, সেটা সে বুঝতে পারতেছে হামজার চোখগুলো মনে ফুলে উঠছে, এরকম ফুলে উঠছে, এবং চোখ দিয়ে পানি গড়ায় পড়তেছে, পানি পড়তেছে। তো সে বলছে, কিরে তুই কান্দিস কেন, কি ব্যাপার, এখানে কি হয়েছে, তুই মানে কই নিয়ে আসলি? হামজা বলতেছে, তুই আয়, কোনো অসুবিধা নেই, আর ভয় নাই, আমরা একসাথে চলে যাবো এখান থেকে। তো তখন হুসাইনের কেমন যেন একটু ভয় লেগে গেছে, তার সম্বিত ফিরছে, চিন্তা করতেছে আমি কোথায় আসছি, কার কাছে আসছি, এবং হামজাকে হামজার মতো লাগতেছে না। সে ভালো মতন খেয়াল করে বললো, হামজা বলতেছে তাকে আয়, কিন্তু হামজা কিন্তু পিছায় যাচ্ছে, এবং সে ভালো মতো খেয়াল করে দেখলো হামজা কিন্তু বাতাসের উপরে, পিছনে যে মানে তার পাড় যে শেষ, সে বাতাসের উপর দাঁড়ায় আছে, আর হুসাইনকে ডাকতেছে ওই জায়গায়। হুসাইন দেখলো হামজার চেহারার মধ্যে একটা ভয়ঙ্কর পরিবর্তন আসছে, যেটা তার বন্ধুর চেহারা মোটেই না, একেবারে অন্যরকম হয়ে গেছে। তো হুসাইন ভয় চিৎকার করলো। হুসাইন যখন ভয় চিৎকার করছে, হামজাও একই স্বরে তার দিকে তাকে চিৎকার করে উঠলো, এবং চিৎকারটা ভয়ঙ্কর, মুখ একদম মানে বাঁকায় চূড়ায় কেমন করে ভয়ঙ্কর একটা ভঙ্গি করে তার দিকে চিৎকার করলো, এবং এই চিৎকারের শব্দ এত তীক্ষ্ণ যেটা হুসাইন মানে কল্পনা করতে পারে না, এখনো কল্পনা করতে পারে না, এখনো ভাবলে তার ভয় লাগে। তার কানের মধ্যে লাগতেছে, তার কান মনে হচ্ছে ফেটে যাবে চিৎকারে।
তো হুসাইন বুঝতে পারছে যে এই যে তার মা বলতো যে অনেক উল্টাপাল্টা জিনিস আছে, এই এরকমই কিছু একটা, এটা তার বন্ধু না। সে যেহেতু মাদ্রাসায় পড়ছে, কিছু মানে সূরা কেরাত তো শিখছে ছোটকাল থেকে, এটা পড়া শুরু করলো জোরে 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 পড়লো। যখন পড়তেছে তখন দেখতেছে যে ওইখান থেকে ওই চিৎকারটা বেড়ে গেছে এবং আর দেখা যাচ্ছে না, মানে এই হামজাকে আর দেখা যাচ্ছে না, হামজা নাই, কিন্তু চিৎকারের শব্দটা বেড়ে গেছে চারিপাশে। তো হুসাইন দিক বিদিক শূন্য হয়ে দৌড় দিল একদিকে, তার আর মনে নাই কোন দিকে যেতে হবে, কোন দিক থেকে আসছে সেটা তার মনে নেই, সে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে তার আর কিছু খেয়াল নাই। এক সময় সে দূরে যে দেখছে যে একটা আলো জ্বলতেছে, একটা ঘরে অন্ধকার আলো জ্বলতেছে। তো দৌড়াইতে দৌড়াইতে সে যে বুঝতে পারছে যে এটা একটা মসজিদ। তো ওই মসজিদের সামনে যে সে পড়ে গেছে, ধাম করে পড়ে গেছে ওখানে। তো পড়ার পর তো আর তো কিছু খেয়াল নাই। তো যখন তার হুঁশ ফিরছে তখন সে দেখতেছে যে তার উপরে ঝুঁকে আছে তার বাবা মা। তার বাবা মা ঝুঁকে আছে, তার বাবা মানে খুব চিন্তিত চোখ, মারও চিন্তিত চোখ, এবং ওখানে তার যে হুজুর, মাদ্রাসার হুজুর, তিনি আছেন। তো যাই হোক, তারা সবাই মিলে তাকে মানে ফার্স্টে জিজ্ঞেস করলো কি হয়েছিল, এত দূরে কিভাবে গেছিলা, কে নিয়ে গেছিল, কেমনে গেছিলা, এগুলো জিজ্ঞেস করতে। তখন সে আসলে কথা বলতে পারতেছে না, জড়ায় যাচ্ছিল। তো তখন তার বাবা থামাই দিল সবাইরে, বলে যে থামেন, ওকে এতই দিয়েন না, দেখি কি অবস্থা। তো তাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি ঠিক আছো? তখন হুসাইন বলতেছে যে হ্যাঁ। তো হুসাইন ভয়ে কাঁপতেছে, বলতেছে যে হামজা কই? তো বলছে কেন, কি হয়েছে? তো তখন হুসাইন তার বাপকে বলতেছে, তো শুনতেছে বাকি সবাই কিভাবে কি হয়েছিল। তো শোনার পর তার আম্মা ওই বাসটা বলছে আমি আগেই না করছিলাম যাইতে। তখন তার বাবা আবার থামাই দিল তার মারে, যখন থামো। তো যাই হোক, তাকে তখন হুজুর ঝাড়লেন, ভালো মতন ঝাড়লেন। ঝাড়ার পরে হুজুর বসে বসে অনেকক্ষণ মোরাকাবা করছেন, করে তারপরে বললেন যে ওর যেটা হয়েছিল, ওকে আপনাকে বলছিলাম, হুসাইন আম্মাকে বলে যে আপনাকে বলছিলাম যে ওরা একটু দেখে রাখতে। আসলে যারা পড়ে মাদ্রাসাতে ওই বাচ্চাদেরকে অনেকেই এরকম দুষ্ট জিন এসে চেষ্টা করে তাদের মানে পড়ার লাইন থেকে বের করে দিতে, মানে তাদের ডিরেল করে দিতে বা কোনো ক্ষতি করতে, এটা চেষ্টা করে। এবং এই চেষ্টা করার জন্যই ওর উপরও নজর পড়ছিল। তো ওকে ওই যে একটা সুযোগ মতো পাইছে, পেয়ে ওখানে নিয়ে তাকে ওই জায়গায় হয়তো মেরে ফেলার চেষ্টা করছিল বা কিছু একটা, একলা যখন পাইছে ওখানে। তো তখন হুসাইন বলে যে হ্যাঁ আমার মনে পড়ছে, আমার হামজা বলছিল যে তোর মা, তোর হুজুর যতই চেষ্টা করুক আমার থেকে আটকায় রাখতে, তোরে আমি সুযোগ মতো পামুই, আজকে পাইছি। তো তখন বলে এই যে দেখছেন, হুজুর বলে যে দেখছেন এই যে এটা। আর ওইটা তো ওর বন্ধু তো মোটেই ছিল না, ওই ওর বন্ধু এখানে ছিলই না। তো পরে ওই যে খবর নিয়ে জানতে পারছে যে হামজার বাবা মা, হামজা তখনই চলে আসছিল বিকালে বাসায়, এবং সে নাকি বলছিল যে বাসায় যে রয়ে গেছে ওখানে হুসাইন। এই জন্যই হুসাইনকে খুঁজতে বেরিয়েছিল পরে তারা, এবং যেখানে যেখানে হামজারা গেছিল সেই জায়গার কথা বলে দিছিল হামজা। তো সেই সব জায়গায় যে পায় নাই, খুঁজতে খুঁজতে এক সময় তারা যে হাজির হয়েছে যে সেই যে মসজিদটা ওখানে, এবং ওখানে যাওয়ার পরে ওখানকার যে হুজুর বললো যে এখানে একটা ছেলেরে পাইছি আমরা এরকম। তো সেখান থেকেই তাকে নিয়ে আসে, এসে পরে তার এই যে এরকম মাথায় পানি দিয়ে দোয়া দরুদ পড়ে যখন তার হুঁশ ফিরে, তখন এগুলো শোনা যায় তার কাছ থেকে যে এরকম এরকম ঘটনা ঘটছিল। তো যাই হোক, তো হুসাইন লিখছে যে তার আসলে পরবর্তীতে সমস্যা যেটা হয়েছিল, তার আর মাদ্রাসায় পড়াশোনা কন্টিনিউ হয় নাই, তার মাদ্রাসার পড়াশোনা ওইটা নাকি আসলেই হয় নাই এরপরে আর। তো এটা তার জন্য একটা মানে খুব দুঃখের ব্যাপার। আর এরপর সে অনেক রকম ভাবে ভয় পেত, স্বপ্ন দেখতো, ইত্যাদি ইত্যাদি তার জীবনে ঘটছে। তার বন্ধু যে হামজা, সে নাকি পরবর্তীতে মারা গেছে। তো এই ছিল হুসাইনের ঘটনা। বাট হুসাইন বলছে যে আরো কিছু ঘটনা তার জীবনে আছে, সে পরবর্তীতে কোনো এক সময় আমাদের সাথে এগুলো শেয়ার করবে। তবে একটা জিনিস আমি বলি, হুসাইনের ঘটনা পড়ার পরে আমি কিন্তু এরকম অনেক ঘটনা শুনছি যে যারা মাদ্রাসাতে পড়ে তাদের কিন্তু বিভিন্ন রকমের এই ধরনের সমস্যা হয়। এরকম অনেক ঘটনা কিন্তু অদ্ভুত রীতিতেও আগে শেয়ার করছেন মানুষ, আমরা কিন্তু শেয়ার করছি সেগুলা। আপনাদের হয়তো মনে পড়বে, আজ থেকে প্রায় বছর 2-3 আগে একজন শেয়ার করছিলেন, তিনিও ময়মনসিং থেকে শেয়ার করছিলেন আই গেস, যে মাদ্রাসাতে তিনি পড়তেন এবং রাতের বেলা ভয় পেতেন, বিভিন্ন রকম সমস্যা হতো তার। তো এরকম জিনিসপত্র কিন্তু ঘটে, এবং আমাদের এই এলাকা, তো আমি যেখানে থাকি তার কাছাকাছি এরকম মাদ্রাসা আছে, এবং সেই মাদ্রাসাতে কিন্তু রাতের বেলা এরকম সমস্যা ঘটে, মানুষজন অনেক কিছু দেখে। তো জিজ্ঞেস করলে ওখানকার ছেলেপেলেদের তারা পরে বলে না যে তারা কি দেখছে, বাট ওইখানকার খুব কাছাকাছি আমার রিলেটিভ থাকতো বাসা ভাড়া দিয়ে। তো সেই রিলেটিভ বলছিল যে মানে তারা প্রায় এরকম শব্দ শুনতো, বারান্দায় গেলে ভূত ভূত বলে চিৎকার, রাত্রেবেলা 2টার সময় 3টার সময় মাদ্রাসার ভিতরে চিৎকার করতেছে,
এবং মানে হই হুল্লোড় পড়ে গেছে এখানে। তো এই কারণে আমার সেই রিলেটিভরাও ভয় পেত, কারণ তাদের বারান্দাটা বেশ খোলা ছিল, বড়, এবং তাদের কাছে মানে বেশ ভয়ের মনে হতো জায়গাটা। আর আমি ওদের বারান্দায় যে দেখছি রিলেটিভের বারান্দাটা আসলে একটু স্পুকি লাগে, মনে হয় যে কিছু একটা চলাফেরা আছে। আর ওই যেখানকার কথা বলছি, যে মসজিদের কথা বা যে মসজিদের পাশে যে মাদ্রাসাটার কথা, সেই মাদ্রাসার পাশে কিন্তু একটা বিশাল পুকুর আছে, এবং সেই পুকুরের আশপাশ দিয়েও কিছু ঘর বাড়ি আছে এরকম। তো আমার এক বন্ধুর বাসা ছিল কাছাকাছি, তো ওর বাসার ছাদ থেকে আমি একবার যখন দেখছিলাম জায়গাটা, আমার কাছে বেশ স্পুকি মনে হয়েছে বেশ স্পুকি, মানে আসলেই অন্যরকম। এছাড়াও কিন্তু বিভিন্ন মাদ্রাসা আমি এরকম শুনছি যে রাতের বেলা দেখা গেছে যে কেউ তাহাজ্জুদ পড়তে গেছেন, একটা স্টুডেন্ট, তিনি মানে যাবেন আর কি, নামাজ পড়বেন ফজরের নামাজের আগে, তিনি বেশ খানিকটা সময় আগে গেছেন তাহাজ্জুদ পড়বেন মসজিদের বাইরের যে অংশটা বারান্দার মতো ওখানে। তো ওখানে যেও দেখছেন যে মানে এরকম ভয় পাইছেন আর কি, দেখে যে কেউ একজন নামাজ পড়তেছে এরকম, তো ভয় আর সেই স্টুডেন্ট ঢোকেন নাই। হ্যাঁ, তো এরকম আরো অনেক ডিটেলস ঘটনা আমার কাছে অনেকে বলছে, অনেকে সেগুলো শেয়ার করতে না করছে, তো জাস্ট শেয়ার করছেন আমাকে, বাট বলছেন যে এটা শেয়ার করেন না। তো এগুলা এর জন্য শেয়ারও করা হয় না, বাট এগুলা কিন্তু হয়, মানুষ এরকম ভয় পায়। যেমন আমার এক বন্ধুর বাসায় তাদের এক চাচা ছিলেন, যিনি তাদের অফিসের গাড়িটা চালাতেন। তো সেই চাচা একটা ঘটনা বলছিলেন ছোট আমাকে, অনেকদিন আগে, প্রায় 2013-14 সালের দিকে। তো তিনি বলছিলেন যে তিনি একবার তাদের বাড়িতে গেছেন, তো তাদের ঘরটা হচ্ছে এরকম টিনের ঘর, সামনে একটা ছোট্ট বারান্দা আছে, আর তার সামনে উঠান, বেশ বড় উঠান, এবং তার সামনে গিয়ে তাদের রান্নাঘর, বাদিকে ডান দিকে হচ্ছে তাদের গোসলখানা, মানে যেখানে নাকি তারা গোসল করেন। তো তাদের গোসলখানাতে আবার চাপকল ছিল না, তাকে যেটা করতে হতো যে গোসলখানার পাশ দিয়ে হেঁটে গিয়ে পুকুর ছিল, পুকুরের ঘাটের ওখান থেকে হয় বালতি ভরে পানি নিয়ে আসা লাগতো, অথবা ওই পুকুরে বসেই তাদের গোসল বা উজু যেটা করা লাগতো এখানে। তো যেটা করতেন, ওই ওনার নাম ছিল মোর্শেদ কাকা, তিনি যেটা করতেন বেশিরভাগ টাইমে ওই পুকুর থেকে বালতিতে করে পানি নিয়ে চলে আসতেন, এসে গোসলখানায় উনি হাত মুখ দিতেন বা গোসল করতেন, যা করতেন। তো উনি একবার একটু আর্লি উঠে গেছেন রাতের বেলা উঠছেন, মানে ওনার একটু প্রকৃতির ডাকের চাপ হয়েছে। তো তিনি চিন্তা করছেন উঠে যে আমি বাথরুমে যাই, ওখান থেকে জাস্ট উঠে অজু করে, মানে পানি এনে অজু করব, অজু করে তারপর একবারে নামাজে দাঁড়ায় যাবো যতক্ষণ আজান দিয়ে দিবে। তো এই চিন্তা করে তিনি তাড়াতাড়ি বাথরুমে চলে গেছেন। তো বাথরুমে চলে গেছেন, তখন তো ওখানে জমানো তার পানি ছিল একটু, ওগুলো নিয়ে চলে গেছেন বাথরুমে। তো বাথরুম শেষে যখন বেরোচ্ছেন, তখন তার কাছে কেন জানি মনে হইতেছে, এবং উনি তাড়াহুড়ায় বাথরুমে যাওয়ার সময় সাথে কোনো মোমবাতি বা হারিকেন কিচ্ছু নেন নাই, মানে অন্ধকারেই চলে গেছিলেন। তো ওনাদের ওই যে বাথরুমের ছাদটা আবার খোলা ছিল, ওই সময়কার ওই গ্রামে অনেক জায়গায় এরকম ছাদ খোলা ছিল বাথরুমের, না আশেপাশে কোনো বিল্ডিং নাই, ছাদ খোলা থাকলে অসুবিধা হতো না আর কি। যাই হোক, তো ওই আলোতে তিনি তার কাজ সারছেন, ওই আকাশের আলোতে। তারপর তিনি বের হয়ে আসছেন, বের হয়ে এসে তিনি হেঁটে আসতেছেন। তো যখন বের হয়ে আসতেছেন, ওনার কাছে কেন জানি মনে হলো ওনার পেছনে ওনাকে কেউ ফলো করতেছে, ওনার পেছনে কেউ আসতেছে, বোঝা যায় না। আর মানে গ্রামের তো আসলে ওই হাঁটার জায়গাগুলো মাটির, অনেক জায়গায় একটু কাঁচা হয়ে গেছে, ইট বিছানো এরকম। তো মনে হচ্ছে তাকে কে ফলো করে আসতেছে। তিনি ফট করে পিছন ফিরে তাকাইছেন আর কি। মোর্শেদ কাকার তখন ফিল হয়েছে, মনে হচ্ছে যে পিছনে কেউ আছে, তিনি ফট করে পিছন ফিরে তাকাইছেন। তো তাকায় দেখেন কেউ নাই। তো পরে ভাবলেন যে আমার মনের ভয়, হ্যাঁ আমার মনের ভয়। তো তিনি আর কোনো চিন্তা ভাবনা না করে আস্তে আস্তে তাড়াতাড়ি হেঁটে গেছেন উঠান পার হয়েছেন। তো উঠান পার হয়ে তিনি যখন যাচ্ছেন সামনে, এই ডান দিকে কিন্তু উনার ওই গোসলখানা, আর তার সামনের বাঁ দিক দিয়ে সোজা গিয়ে নেমে গেলে হচ্ছে পুকুর ওখানে। তো পুকুরের পাড়ে যখন যাচ্ছেন, তার জানি কেন ভয় লাগতেছে, বেশ ভয় লাগতেছে, কারণ মানে তার যেই সময়টা মনে হয়েছিল যে এখন মনে হচ্ছে আসলে সে সময় না। হ্যাঁ, মানে সময়টা আসলে মনে হয় একেবারে ফজরের আগে না, তার যেটা মনে হয়েছিল যে ঠিক ফজরের আগের মুহূর্তে আছেন তিনি। তো তিনি এই ভয় পেতেছেন, এবং পুকুরের আশেপাশে এনভায়রনমেন্টটা অন্যরকম। তো মোর্শেদ কাকা থাকেন তো বেশিরভাগ টাইম শহরে, গ্রামে এখন থাকেন না। তো সুতরাং তার কাছে আরো মানে অভ্যাসটা একটু অন্যরকম হয়ে গেছে। তো তিনি যখন পুকুরের কাছে আসছেন, তিনি শব্দ পাইলেন পুকুরের পানিতে, ছপস ছপস করে শব্দ হচ্ছে। তো ভালো মতো দেখতে পাচ্ছেন না, আকাশে তো আকাশের আলো এরকম। তো এক পর্যায়ে তিনি খেয়াল করলেন যে পুকুরের পাড়ে কেউ একজন পানির মধ্যে আছে, পানি নাড়তেছে এরকম। আর তিনি অবাক হয়ে খেয়াল করলেন যে পুকুরের পাড়ে দাঁড়ায় আছে সে বেশ লম্বা গড়ন, মানে তার উচ্চতা হবে 7-8 ফিট একটা মানুষ। এখানে পানি এখানে নাড়তেছে দুই হাত দিয়ে, আর তাকে দেখে বলছে আয় আয়, আসবি না, আয় 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 আয়, এমন ভাবে ডাকতেছে, নাকি গলায়, মানে কণ্ঠটা হচ্ছে নাকি কণ্ঠ, তাকে বলছে আয় আয় আয়, এভাবে বলতেছে।
মোর্শেদ কাকা ভয়ের চোটে তিনি ওই হাতে করে একটা ইনি আসছিলেন বদনা আর কি, ওটা ফেলে দিয়ে দৌড় দিলেন ওখান থেকে। তো উনি দৌড়ায় আসছেন বাসায়, মানে একদম মানে ভয়ে তার আত্মা কাঁপতেছে। তিনি ঘরে ঢুকে গেছেন, ঘরে ঢুকে দরজা লাগাইছেন ঢাড়াং করে, দরজা লাগা এখন চিন্তা করছেন অজু করবে, তার তো অস্বস্তি লাগতেছে, ভয়ে আর ভয়ও লাগতেছে, এটা কি দেখলেন তিনি। তো তিনি তাড়াতাড়ি দৌড় দিয়ে গিয়ে তার হাত ঘড়ি রাখা ছিল টেবিলের উপরে, ওই হাঁচড়ে পাঁচড়ে অন্ধকারের মধ্যে হাত ঘড়িটা ধরলেন, ধরে চাপ দিয়ে দেখেন 3:30 বাজে। কিন্তু তিনি যখন উঠছিলেন তার কাছে মনে হয়েছিল কিন্তু যে আমি একেবারে ফজরের একটু আগে উঠছি। তো যাই হোক, প্রচন্ড ভয় পেয়েছেন, তার ভয়ে বুক কাঁপতেছিল। তো তিনি তাড়াতাড়ি ওই যে তার ঘরের মধ্যে একটা বালতিতে আবার পানি ছিল, তো সেই পানি নিয়ে, ওই পানি আগে উঠায় রাখতো তার স্ত্রী, তো তিনি সেই বালতির থেকে পানি নিয়ে তিনি দরজা খুললেন না, বা একেবারে তার ঘরের যে দরজাটা খুলে সামনে বারান্দার কাছে দাঁড়ায় তিনি অজু করলেন। আর ওনার চোখ ছিল সবসময় হচ্ছে ওই মূল দরজার দিকে, ওই বাইরে যেখান থেকে পুকুর পাড় থেকে আসছে, সারা শরীর ওনার গায়ে কাটা দিয়েছিল। এবং যেহেতু বয়স হয়েছে উনি কাউকে ডাকেন নাই আর, যাই হোক ওখানে অজু করছেন। তো অজু করার পর জানি কেন তার সাহসটা বেড়ে গেছে, এটা মোর্শেদ কাকাই বলছে, তার সাহসটা অনেক বেড়ে গেছে। তার কাছে মনে হলো যে তিনি এখন পবিত্র। তিনি খুব ভয় পেয়েছিলেন পুকুর পাড়ে দাঁড়ায়, কারণ তিনি নিজেকে অপবিত্র বুঝতে পারতেছিলেন যে কোনো সময় তাকে খারাপ কিছু করতে পারে ওই খারাপ জিনিস। অজু করার পর তার কাছে মনে হচ্ছে তিনি পবিত্র, এবং তিনি দোয়া দুরুদ পড়লেন তখন। তো উনি নাকি তখন শুনতেছিলেন যে দূর থেকে তাকে কেউ কটাক্ষ করতেছে। তো তার কাছে মনে হয়েছে যে শুনে যে তাকে এরকম ভাবে বলছে, মানে জিনিসটা খুব ক্লিয়ার না, মোর্শেদ কাকার মনে হয়েছে তাকে বলছে আজকে বেঁচে গেলি, অজু করে ফেলা বেঁচে গেলি। তো ওনাকে এটা বলছে অজু করে ফেলা বেঁচে গেলি। তো উনি তাড়াতাড়ি ওখান থেকে এসে দরজা বন্ধ করে দিয়ে ঘরে ঢুকে লাইট জ্বালায় দিলেন। লাইট জ্বালায় দিয়ে তিনি মানে বসে আছেন যে ফজরে আজান কখন পড়বে। তো তার স্ত্রী উঠে বলতেছে যে কি ব্যাপার, তুমি কি শুরু করলে, এরকম বাতিটাতে আগে জ্বালাই দিচ্ছে সেই। তো তিনি আর কোনো কথা বলেন নাই। তো এই স্ত্রীর সাথে কথা বলতে বলতে আজান দিয়ে দিছে। তো তারপর তিনি ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ে যখন বেরোইছেন, মানে ফজরে আজান হয়েছে, নামাজ পড়ছে, নামাজ পড়ে বেরোইছেন, এখন তার কাছে মনে হইতেছে যে তার উঠানে খুব সুন্দর বাতাস, নির্মল বাতাস, এক ফোঁটা তার কাছে নাকি আর ভয় লাগে নাই। উনি বলছিলেন, মোর্শেদ কাকা বলছিলেন যে আসলে গ্রামে কেন, উনি শহরের কথা বলছিলেন। মোর্শেদ কাকা আবার এইসব ব্যাপারে খুব বিশ্বাস করতেন, গল্পও বলতেন। তো বলছিলেন যে গ্রামে বা শহরে যেখানে যান 3:30 খুব খারাপ সময়। হ্যাঁ, উনি বলতেন যে আঙ্কেল এই রাতের বেলা আপনারা চলাফেরা করেন ঠিক না, আমি তো কত কিছু এরকম ফিল করি। মোর্শেদ কাকা বলছিলেন যে উনি এরকম রাতের বেলা গাড়ি নিয়ে আসতেছেন, তাকে কুকুর ঘিরে ফেলছে, মানে এমন ঘিরে ফেলছে শহরেরই একটা বিধি জায়গায়, হ্যাঁ বিধি জায়গায়, মানে শহরের মানে যে মানে জায়গাটার নাম আমি বলতে চাচ্ছি না, খুব মানে আমার তো খুবই নোন জায়গা, সেখান থেকে উনি গাড়ি নিয়ে আসতেছিলেন। তো ওনাকে কুকুর ঘিরে ফেলছে, যেটার কোনো কারণই নাই। ওখানে হয়তো মানে হায়েস্ট 2-4টা ওই মানে রাস্তার কুকুর থাকতে পারে, কিন্তু ওই দিন 10-12টা কুকুর তার গাড়িকে ঘিরে ফেলছিল। তো এবং উনি এগোতে পারতেছেন না, মানে উনি এগোলে গাড়িটা ওনার কুকুরকে চাপা দিয়ে যেতে হবে এরকম। তো কুকুরগুলো এমন ঘেউ ঘেউ করতেছিল, মানে বলার মতো না। ওনার কাছে মনে হইতেছিল যে মানে কঠিন একটা অবস্থা। তো ওই দিন উনি মনে করতে পারছেন যে ওনাকে ওনার অফিসিয়াল কাজে একজনকে ড্রপ করে দিতে হয়েছিল। তো যেই মানুষটাকে তিনি ড্রপ করে দিয়েছিলেন, সেই মানুষটাকে তার কাছে মনে হয় নাই যে খুব পিওর একজন মানুষ, কেমন জানি মনে হয়েছিল। তো উনি ওই লোকটাকে ড্রপ করে আসার পর থেকেই তার মনের মধ্যে কেমন করতেছিল, এবং রাত হয়ে গেছিল ওই দিন, ওই রাতের ওই সময়টাতেই প্রচন্ড ভাবে তাকে কুকুর ঘিরে ধরছে, ওই জায়গায় ঘেউ ঘেউ করতেছিল এবং প্রচন্ড ভাবে। তো উনি মানে গাড়ি এগোতেই পারতেছিলেন না, মনে হইতেছিল যে তার মানে গাড়ির উপরে কিছু একটা বসে আছে, ওইটার দিকে কুকুরগুলা ঘেউ ঘেউ করতেছে। তো মোর্শেদ কাকা তখন ওই কোনো মতে আস্তে আস্তে চালাইতে চালাইতে ওখানে যে মসজিদ আছে, মসজিদের কাছে যখন আসছেন, মানে খুবই অবাক করা কাণ্ড হচ্ছে, কুকুরগুলো আস্তে আস্তে সরে গেছে ওখান থেকে, মানে তার মানে গাড়ির আশপাশ থেকে আর নাই, চলে গেছে ওখান থেকে। তো তিনি নাকি ওই গাড়ি থেকে যখন নামছেন তার মনে হইতেছিল যে আসলেই কিছু একটা তার গাড়ির আশেপাশে ছিল। তো ওই দিন উনি ভয় পেয়ে তাড়াতাড়ি ওই মসজিদে ঢুকে যান, ঢুকে যে মসজিদ অজুখানার থেকে অজু করেন, তারপর মসজিদ থেকে 2 রাকাত নফল নামাজ পড়ে ওখান থেকে বের হন। তো এরপর যখন বের হয়ে আসছেন তখন আর তার কাছে কোনো ভয়ই লাগতেছিল না, মানে ভয়টা চলে গেছে একদম। এবং গাড়ির কাছে আসছেন, খুব হালকা মনে হইতেছিল, এবং উনি গাড়ি স্টার্ট দিয়ে যখন চলে আসছেন খুব নর্মাল, কোনো কুকুর চিৎকার করে না, কোনো কুকুরও আসেনি আশেপাশে। তো মোর্শেদ কাকা বলছিল যে এই শহর বা গ্রাম যেখানেই যান আঙ্কেল, রাতের বেলা মানে গভীরে তো অনেক কিছু চলাচল করে, অনেক কিছু এরকম দেখা যায়। আমরা তো জীবনে গ্রামের মানুষ দেখছি, আবার শহরেও অনেক কিছু এরকম দেখছি, অনেক কিছু হয়েছে এরকম, মানে যেটা আসলে ভাষায় বোঝানোর মতো না।
এরকম উনি দেখছেন যে উনি রাতের বেলা যেখানে ওই গাড়ি রাখতেন অফিসের ওইখানে, বিল্ডিংটা অনেক পুরনো ছিল। তো বিল্ডিংটা যখন উনি পার্ক করে ঢুকাইতেন, মানে গাড়িটা পার্ক করে ঢুকাইতেন বিল্ডিং এর ভিতরে, সাইডে রাখতেন, পাশে একটা প্যাসেজ ছিল, অনেক পুরনো প্যাসেজ, মানে ওই বিল্ডিংটা হয়তো 60-এর দশকে তৈরি। হ্যাঁ, তো ওই পাশে ওই প্যাসেজ ধরে মনে হতো যে মাঝে মাঝে চিৎকার দিত কে, মানে দুষ্টুমি করে যেরকম মানুষ সেরকম দুষ্টুমি করতো। তো উনি অনেকবার চিন্তা করছেন যে এখানে ওই কোনো বাসার ছেলে পেলে দুষ্টুমি করে, এখানে চিৎকার চেঁচামেচি করে। তো একদিন উনি খুব কিউরিয়াস হয়ে হেঁটে গেছিলেন, গাড়ি রেখে আস্তে করে হেঁটে গেছিলেন। প্যাসেজের মধ্যে ঢুকে এই মাত্র শুনছেন উনি এখান থেকে চিৎকার করছে, করে শব্দ করছে, তার সামনে বিভিন্ন রকমের শব্দ করছে। একটা মানুষও নাই। ওই যে পাশের যে ফ্ল্যাটটাতে মানুষ থাকে সব ঘুমে বেঘোর, দরজা জানলা বন্ধ, মানে তাদের জানলা বন্ধ, একটা আলো নাই, লাইট নাই, কিছু নাই। সে বাসার পিছনে যে দেখছে খা খা করতেছে। বাসার পিছনে একটা পেয়ারা গাছ ছিল অনেক পুরনো, এবং কোনাটা দেখে প্রচন্ড তার কেন জানি ভয় লেগে উঠছে। মোর্শেদ কাকা পরে শুনছিলেন ওই বাড়ির যে কেয়ারটেকার আছে, ওই কেয়ারটেকারের কাছে, যে ওই পেয়ারা গাছে নাকি কে একটা মানে প্রাণ দিছিল আর কি, গলার মধ্যে বাঁচায় ওখানে প্রাণ দিছিল ওই জায়গায়। তো ওই জায়গাটা নাকি এমনি ভয় পায় বাড়ির মানুষজন। তো ওইটা শোনার পর থেকে মোর্শেদ কাকার মানে গা ছমছম করতো। এরপরেও তিনি অনেকবার শুনছেন ওখানে হই হুল্লোড়ের শব্দ, সাউন্ড করতেছে, এবং খুবই আজব মনে হতো যে একটা মেয়ে সাউন্ড করতেছে। তো তিনি কিন্তু শুনছেন যে ওখানে যে পেয়ারা গাছে যে গেছিল একটা মেয়ে ছিল। হ্যাঁ, তো ওই বাড়িরই মানে কোন একটা গৃহ কর্মী এই এরকম প্রাণ দিয়েছিল। তো এরপরে ওইখানে এই জিনিসটা নাকি এরকম শুনে, অনেকে শুনে নাকি এরকম নিচে মনে হয় হই হুল্লোড় হচ্ছে, খেলাধুলা করে। যাই হোক, এই মোর্শেদ কাকারও দু একটা ঘটনা, এগুলো আসলে খুব স্ক্যাটার্ড ভাবে ছিল, খুব গোছানো ছিল না। আজকে এই ঘটনার মানে ধারাবাহিকতায় যে ঘটনাটা শেয়ার করলাম, সেটা ধারাবাহিকতায় আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এরকম ঘটনা মাঝে মাঝে আসে, অনেকের কাছ থেকে টুকিটাকি শোনা হয়। তো এরকম ঘটনাগুলো কোনো একদিন আবারও কোনো ঘটনার ধারাবাহিকতায় এরকম ছোটখাটো ঘটনাগুলো বলে দিব আপনাদেরকে। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম মোহাম্মদ বিজয়। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন, একটি মসজিদের খাদেম হিসাবে দায়িত্ব পালন করছেন। ওনার দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার দরগা বাজার এলাকায়। ঘটনাটি উনি শুনেছিলেন 2008 কি 9 সালের দিকে। এই ঘটনাটি যে উনি আসলে কেউ ওনাকে বলেছে এভাবে শুনেছেন, বিষয়টা এরকম না। উনি ওনার দাদির সাথে ঘুমাতেন। 2008-9 সালের দিকে ওনার বয়স ছিল এরকমই 8-9 বছর এরকম আর কি, ওনার বয়স আর কি। দাদির সাথে ঘুমাতেন। দাদির ওই সময় বয়স ছিল 70-এর কাছাকাছি, ওই সময়ের কথা বলছি আর কি। তো দাদি উনি একজন আধ্যাত্মিক টাইপের মহিলা আর কি। উনি বেশ পীর ভক্ত একজন মানুষ। আধ্যাত্মিকতা ওনাকে খুব বেশি করে টানে, ছোটবেলা থেকেই ওনাকে টানে এটা। ওনার কাছে ওনার অনেক পরিচিত লোকজন আসতেন, ওনার সাথে গল্প করতেন, মজা করতেন। ওনার সাথে ওনার অনেক বান্ধবীরাও দূর দূরান্ত থেকে দেখা করতে আসতেন। আর যখন আসতেন দাদির জন্য কিছু উপঢৌকনও নিয়ে আসতেন। দাদি অনেকের সাথে যখন গল্প করতেন তখন এই বিজয় ভাই শুনতেন। একবার হয় কি, একজন ভদ্র মহিলা আসছেন, উনি ওনাদের এলাকারই আর কি, খুব পরিচিত আর কি দাদির সাথে, দাদির খুব কাছের একজন মানুষ। গল্প করছেন। ওই সময় আবার বিজয় ভাই ঘরের ভেতরে বিছানার উপর শুয়ে আছেন। উনি শুনছেন যে কি হচ্ছে, কি গল্প করছে। তো ওই ভদ্র মহিলা দাদিকে বলছেন যে ও বুঝি আমার কোমরে না প্রচন্ড ব্যথা, এত ব্যথা আমি কাজ কাম তো করতেই পারি না, বিছানায় একবার শুলে উঠতে পারি না, এপাশ ওপাশ করতে পারি না, অনেক ধরনের জরুরি কাজকর্ম আমার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই ব্যথার কি সমাধান করা যায়? তুমি তো এরকম কাজ অনেক করছো, আমার একটা সমাধান করে দাও না। এই কথা শোনার পর দাদি একটি বিষয় বলেন, আর সেটি মূলত এই বিজয় ভাই শুনেছিলেন। দাদি গল্প করেন যে ওনার বয়স যখন 40-এর কাছাকাছি তখন একটি ঘটনা ঘটেছিল। দাদি ওই সময় উনি কয়েকটা কাজ করতেন। সেটা হচ্ছে যে ওনার আর একজন বান্ধবী ছিল যার নাম হচ্ছে রহিমা। তো এই রহিমা কি করতেন, বিভিন্ন মানুষদের বিভিন্ন যে সমস্যা থাকে, বিশেষ করে অসুখ বিসুখ, এই যে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা, বাতের ব্যথা বা এই টাইপের আরো যে সমস্ত সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো
উনি শুনতেন আর সেটা সমাধানের জন্য একটা কাজ করতেন। আর সেই কাজে দাদিও সহযোগী হতেন, দাদি নিজেও করতেন। সেটা হচ্ছে যে এই ধরনের রোগীদের কাছ থেকে টাকা পয়সা নিতেন, নেয়ার পর এটা সমাধানের জন্য শক্তিশালী কিছু জিনদেরকে ভোগ দিতেন। ওনারা জিন সাধনা করতেন না, কিন্তু জিনেদেরকে ভোগ দিতেন। এই ভোগ দেওয়ার নির্দিষ্ট পদ্ধতি ছিল। অনেকগুলো মোমবাতি, তারপর মাটির হাড়ির মধ্যে মিষ্টি, আর কিছু দোয়া দুরুদ আছে। এটা আসলে দোয়া দুরুদও বলা যাবে না, এটা এক ধরনের বিশেষ রিচুয়াল আর কি, সেটা পালন করতে হতো। এই জিনিসটা ওই যে রহিমা দাদি যিনি, উনিও করতেন। আবার যখন উনি কোনো কারণে পারতেন না, সবসময় একজন মহিলা মানুষ রাতের বেলা কোন একটা জায়গায় গিয়ে এই জিনদেরকে ভোগ দিতে যাবেন, এটাও তো পসিবল হয় না, তখন দাদিকে দিতেন। অনেক সময় বাড়িতে গেস্ট আসতো, এক একজনের বাসায় তো এক একজনের সমস্যা লেগেই থাকে, তো ওইভাবে নিজেরা মেনটেন করতেন আর কি। দাদি পারলে দাদি যেতেন, না পারলে ওই রহিমা দাদি যেতেন। এইভাবে দুজন মিলেই এই কাজগুলো করতেন। এই কাজগুলো করার সময় ওনারা একটা বিশেষ জায়গায় যেতেন। ওনাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বিল রয়েছে, বেশ বড় বিল, সেটা এখন আছে। তো ওই বিলের একটা জায়গায় অনেক আগে থেকেই একটা বড় একটা গর্তের মতো ছিল, সেখানে একটা উঁচু ঢিবির মতো আছে আবার সাইডে। ওই উঁচু ঢিবির উপর বসে ওনারা নির্দিষ্ট রিচুয়ালটা করতেন। তখন পানির ভেতর থেকে নাকি কোনো একটা জিন উঠে আসতো, সে এসে ওই মিষ্টিগুলো নিত, কি জন্য আসছে সেটা জিজ্ঞেস করত, আর সেই সমাধানের পদ্ধতি সেটা বাতলে দিত, অথবা সেই জিনটা নিজেই সমাধান করে দিত। অনেক মানুষ ভালো হয়েছে। এই কাজগুলো এই যে রহিমা দাদি আর বিজয় ভাইয়ের দাদি, ওনার নাম হলো কমলা, এই কমলা দাদি, এই দুজন মিলেই করতেন। সব কাজ পরামর্শ করেই করতেন আর কি। তো একজন মহিলা এরকম আসছে, তার প্রচন্ড কোমরে ব্যথা, এমন কোমরে ব্যথা তার চলাই দায়। যখন এই কমলা দাদির কাছে আসছেন ওই মহিলা, তখন কমলা দি বলেছে, ঠিক আছে, এটা সমাধান হবে, তুমি চলে যাও আর এই এই জিনিসগুলো এনে দাও। ওই মাটির হাড়ি, মিষ্টি আর অনেকগুলো মোমবাতি, 10-12টা না, আরো বেশি। ওই মহিলা সেগুলো এনে দেয়। এরপর দাদি বলেন, ঠিক আছে, তুমি চলে যাও, বাকিটা আমি দেখব। গভীর রাতের বেলা দাদি একা একা চলে গিয়েছেন ওনার বাড়ি থেকে কিছুটা দূরে, সেই জায়গায়, বিলের সেই জায়গাটাতে যেখানে ঢিবির মতো আছে, সেখানে উনি বসে ওই রিচুয়ালটা করবেন। আর উনি যখন ওই বিষয়টা করবেন, এটা কিন্তু আবার ওই রহিমা দাদিকে বলে গিয়েছেন যে আমি তো আজকে একটা কাজে যাব। ওই রহিমা দাদিকে দিতে চেয়েছিলেন কাজটা, কিন্তু রহিমা দাদি বললেন যে ওনার বাড়িতে নাকি মেহমান এসেছে, উনি যেতে পারবেন না। এই কারণে দাদি সেখানে গেলেন। দাদি তো এর আগেও অনেকবার গিয়েছেন, কখনো কোনো সমস্যা হয়নি। এই কাজটা করতে করতে উনি জিন দেখলে আসলে আর ভয় পেতেন না। কারণ হচ্ছে উনি কিন্তু জিন সাধনা করতেন না, কিন্তু যে পদ্ধতিতে এই কাজটি করতেন, এই পদ্ধতিতে জিনেরা এসে ভয় দেখাতো না। তারা ওই ভোগটা গ্রহণ করত আর ওই নির্দিষ্ট কাজটা করে দিত, এই এতটুকুই, আর কিছু না। তো দাদি তো গিয়েছেন, যাবার পর উনি যেখানে বসেছেন তার চতুর্দিকে মোমবাতি জ্বালিয়েছেন, আর সামনে মাটির হাড়িতে ওই মিষ্টিগুলো রেখে উনি ওনার মতো করে রিচুয়াল করা শুরু করেছেন। করছেন অনেকক্ষণ হয়ে যায়, কোনো সারা শব্দ আর নাই। এতক্ষণ কিন্তু কখনো হয় না, মানে লাগে না এত সময়। এই অল্প সময় 15-20 মিনিট ম্যাক্সিমাম লাগে, এর বাইরে কিন্তু লাগে না। এদিকে দাদি ঘন্টা পার করে ফেলছেন, কোনো সারা শব্দ নাই। এদিকে মোমবাতিগুলো আস্তে 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 তো ক্ষয় হয়ে যাচ্ছে। যদিও বা ওনার কাছে একাধিক মোমবাতি ছিল, কোনটা যদি একদম ক্ষয় হয়ে যায় তাহলে সেই জায়গায় আরেকটা রিপ্লেস করে দেবেন, কিন্তু কোনো মোমবাতি যেন একদম নিভে না যায়, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। আর এমনিতেই তো বিলের ওই ফাঁকা জায়গায় বাতাস তো চতুর্দিক থেকে আসে, বাতাসে যদি নিভে যায় সেই বিষয়টা একরকম, কিন্তু একদম ক্ষয় হয়ে যেন নিভে না যায় এটা নিশ্চিত করতে হবে। বাতাসে নিভে গেলে ওটা আবার জ্বালাই দিতে হবে। দাদি এরকম করছেন, উনি ওনার মতো করে সেই রিচুয়াল গুলো করে যাচ্ছেন। আসে না, মোমবাতি একদম শেষ দিকে যখন চলে আসে, আর হয়তোবা ম্যাক্সিমাম 10 মিনিট জ্বলতে পারে, ওই সময় হঠাৎ করে ওনার সামনে থাকা
যে পানির যে একটা ডোবার মতো আছে, বেশ বড় সাইজের ডোবার মতো এটা ছিল, সবসময় সেখানে পানি থাকতো। ওই পানিতে ভয়ঙ্কর রকমের ঢেউ ওঠা শুরু হয়। এটা দেখে দাদি আসলে ওই সময় ভয় পান নাই, বেশ অবাকই হয়েছেন। কখনো তো এইভাবে আসে না, স্বাভাবিকভাবেই আসে, কখনো একদম মানুষের বেশে আসে, মিষ্টি খায় চলে যায়, সমস্যার কথা শুনে কার কি সমস্যা এটা শুনে চলে যায়, এরকম তো হয় না। তারপর উনি দেখছেন যে আসলে ঘটনাটা কি ঘটে। এরপর উনি দেখেন ওই পানির ভেতর থেকে ভয়ঙ্কর আকৃতির বিশাল বিশাল 3টা বুনো শূকর ভেসে উঠেছে। জঙ্গলে যে ওয়াইল্ড হগ যেগুলো থাকে আর কি, বন্য শূকর, সেগুলোর কিন্তু দাঁত থাকে অনেক বড় বড়। তো এইরকম বন্য শূকর, কিন্তু সেগুলো সাইজে অনেক বড় বড়, অনেক বড়, আর চোখ দুটো মনে হচ্ছে ভয়ঙ্কর লাল টকটকে কয়লার মতো জ্বলছে। এই 3টা ছিল ওখানে, দাদির দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে গর্জন করছে। শূকর যেভাবে গর্জন করে ওইভাবে গর্জন করছে। আর আমরা দেখি যে শূকর কিন্তু ওই যে মাটি খুঁড়ে ফেলে একদম। ওরা পুকুরের পাড়গুলো, অর্থাৎ ওই ডোবার পাড়গুলো একদম খুঁড়ে সব তছনছ করে ফেলছে। একদম মাটি মনে হচ্ছে একদম লাঙল দিয়ে ফেলবে সব আশেপাশে যা আছে, এমন অবস্থা। আর আশেপাশের মাটিগুলো ঝুরঝুর করে ওই পানির মধ্যে পড়ে আসছে, মানে পড়ে যাচ্ছে আর কি, ক্রমাগত পড়ছে, কারণ ওরা মাটি আলগা করে ফেলছে, সেগুলো পড়ছে। তো এভাবে ওরা চতুর্দিকে তাণ্ডব চালাচ্ছে, কিন্তু দাদির একদম কাছাকাছি আসছে না। এরকম চললো মাত্র কয়েক মিনিট। এরপরেই হঠাৎ করে এই 3টা শূকর ভ্যানিশ হয়ে গেল। দাদি চিন্তা করলেন, যাক এগুলা গেছে, ভালো হয়েছে। কিন্তু না, এরপরে আবার পানিতে ভয়ঙ্কর ভাবে আন্দোলন শুরু হলো। এবার পানির ভিতর থেকে 3টা ভয়ঙ্কর আকৃতির বিশাল বড় বড় শেয়াল উঠে আসছে। এই শেয়ালগুলো ঠিক তার স্বরে, শেয়াল যেভাবে ডাকে ওইভাবে প্রচন্ড শব্দ করে ডাকাডাকি করছে, এমন ডাক দিচ্ছে মনে হচ্ছে কানে তালা ফেটে যাবে। সেগুলো দাদিকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে, কিন্তু মনে হচ্ছে একদম কাছে এসে থেমে যাচ্ছে। ওই মোমবাতির আলো যতটুকু যাচ্ছে ওইখান পর্যন্ত তারা আসছে, এরপর আর আসছে না। এরও কিছুক্ষণ ডাকাডাকি করে ভ্যানিশ হয়ে গেল। দাদি কিন্তু এবার মারাত্মক ভয় পেয়েছেন, কারণ হচ্ছে দাদি এই জিনিসগুলো দেখে অভ্যস্ত নন। উনি স্বাভাবিক সুরত যেটা, সেটা দেখে অভ্যস্ত, এটাতে উনি ভয় পান না। কিন্তু এরকম তো কখনো হয় নাই, আর এই কাজ উনি নতুন করছেন না, না হলেও 50-60 বার এটা করেছেন, কখনো এরকম হয় নাই। তাহলে এবার ওরা কেন আক্রমণাত্মক হলো এটা উনি বুঝতে পারছেন না। এখন ওদিকে মোমবাতি বেশ কয়েকটা একদম নিভু নিভু অবস্থায় চলে আসছে। তখন ওনার কাছে থাকা এক্সট্রা মোমবাতি কয়েকটা রিপ্লেস করে দিলেন। এদিকে মোমবাতি তো খুব বেশি আনা হয় না, কারণ উনি তো এর আগে যতবার করেছেন 10-15 মিনিটের মধ্যে হয়ে গেছে। কোনো মোমবাতি হয়তো বা অর্ধেকটাও শেষ হয়নি, এর মধ্যেই সবসময় হয়ে গেছে। কখনো তো এই ধরনের সিচুয়েশন পড়েন নাই। এরপর যেটা হয় সেটা হচ্ছে উনি দেখেন পুকুরের মধ্যে আবার পানি, এবার মনে হচ্ছে আরো ভয়ঙ্কর ভাবে আন্দোলিত হচ্ছে। এইবার পানির ভিতর থেকে ভয়ঙ্কর আকৃতির 3টা হাতি বের হয়েছে। এই হাতিগুলোর যে দাঁত, এই দাঁতগুলো মারাত্মক ভয়ঙ্কর। সেই প্রাগৈতিহাসিক কালের ম্যামথ যে লোমশ হাতিগুলো বরফ যুগে ছিল, মনে হচ্ছে সেই রকম হাতি, খুবই ভয়ঙ্কর। এই হাতিগুলো এমন ভাবে গর্জন করতে করতে তার দিকে এগিয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি তাকে পিষে মেরে ফেলবে। এবার তো দাদি মারাত্মক ভয় পান, চিন্তা করলেন যে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, না হলে এরকম হওয়ার কথা না। এমন সময় পেছন থেকে এই কমলা, এই কমলা বলে কে যেন ডাকতেছে। দাদি চমকে উঠে পেছন দিকে তাকিয়ে দেখেন, আরে এটা তার বান্ধবী রহিমা। উনি তাকে দেখে চিনতে পারেন। তখন ওই রহিমা দাদি বলছেন, এই কমলা, তোর বাসায় গেছিলাম আমি, তোর এত দেরি হচ্ছে দেখে আমি চলে আসি, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে। ওদিকে এই যে এই হাতি বা এরকম কিছু যে সামনে আছে, এটা কিন্তু ওই রহিমা দাদি দেখেন নাই। তখন কমলা দাদি গিয়ে রহিমা দাদিকে জড়ায় ধরেন, বলতেছেন যে আরে তুই এমন সময় আসছিস, তুই না আসলে তো আজকে আমার প্রাণ বাঁচানোয় দায় হয়ে যেত, আমি তো বিশাল বিপদে পড়ে গেছিলাম, চল 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 তাড়াতাড়ি চল। ওখানে ওই সব কিছু রেখেই, ওই যে মিষ্টি ছিল, হাড়ি ছিল, এইগুলো সবকিছু রেখেই
দাদি ওই রহিমা দাদির সাথে চলে আসেন। আসলে ওরা যে কেন এত আক্রমণাত্মক হয়েছিল এটা দাদি জানতে পারেন নাই। তবে এই ঘটনার পর দাদি কখনোই আর এই কাজ করেননি। এই কাজ ওই রহিমা দাদিও ছেড়ে দেন, কমলা দাদিও ছেড়ে দেন। বুঝতে পেরেছিলেন যে এই কাজটা ওনাদের আসলে ভালো হচ্ছে না, কেননা এটা করার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে, এটা সত্য। বিনিময়ে তো ওনারা কিছু উপঢৌকনও নিচ্ছেন, যে যার সাধ্য অনুযায়ী দেয়। হতে পারে যে জিনেরা এই বিষয়টা ভালোভাবে নেয়নি, এই জন্য তারা ক্ষিপ্ত হয়েছিল। এইবার আর তারা এই কাজগুলো করতে চায় নাই। আর ওনারা তো সাধনা করে এগুলোকে নিয়ে আসেন নাই, এগুলো একটা নির্দিষ্ট পদ্ধতিতে ডাকতেন, ওরা ওই ভোগ খেয়ে যেত, তারা ওই কাজটা করে দিত। এরপর দাদি আর এই কাজটা করেন নাই। যখন ওই যে মহিলাটা এসে তার কোমর ব্যথার কথা বললেন, দাদি এই ঘটনা শুনিয়ে দিয়েছিলেন যে আমি তো এরপর থেকে এত বছর কখনো এই কাজটা করি নাই, সুতরাং এগুলো এখন আর পারবো না, আমি এগুলো আর করি না। এই ঘটনাটা শুনেছিলেন বিজয় ভাই। আর দাদি উনি এতটা সাহসী একজন মানুষ। সাধারণত এই যে ভোগ দেয়া এই জিনিসগুলো কিন্তু পুরুষ সদস্যরা অধিকাংশ ক্ষেত্রেই করে থাকেন, কিন্তু দাদি একজন নারী হয়েও এমন সাহসী ছিলেন, এটা আসলেই একটা ব্যতিক্রমী জিনিস আমি বলবো। বিজয় ভাই জানিয়েছেন যে দাদি কিন্তু এখনো জীবিত আছেন, মানে যেহেতু বয়স হয়ে গেছে, কিছুটা তো অসুস্থতা তার ভিতরে আসবেই, সেই ধরনের বার্ধক্যজনিত কিছু সমস্যা তার মধ্যে আছে। মাঝে নাকি ওরা একবার ক্যান্সার ধরা পড়েছিল, ডক্টর ওনাকে থেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু দাদি সেটাতে রাজি হন নাই। দাদি বিশেষ এক ধরনের হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলেন। আল্লাহর অশেষ রহমতে দাদি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেছেন, তার শরীরে এখন কোনো ক্যান্সার নাই, একদম সুস্থ, অর্থাৎ ক্যান্সার থেকে উনি সুস্থ। দাদি এখনো বিভিন্ন ওয়াজ মাহফিল এগুলোতে অ্যাটেন্ড করেন, এগুলো শুনতে তার খুব ভালো লাগে। আর বিজয় ভাই দাদির জন্য দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, কারণ আসলে এই ভোগ দেওয়ার এই ব্যাপারগুলো এগুলো তো আসলে ভালো কাজ না। তবে উনি যেহেতু ওই কাজ থেকে ফেরত এসেছেন, উনি এই আধ্যাত্মিক আলোচনাগুলো শুনতে খুব পছন্দ করেন। ধন্যবাদ জানাচ্ছি বিজয় ভাইকে, আর দাদিকেও ধন্যবাদ। দাদি নিশ্চয়ই পরবর্তীতে এই ঘটনা শুনবেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি রাকিব ভাই মূলত সংগ্রহ করেছিলেন। উনি যখন কাজের কারণে চট্টগ্রামে গিয়েছিলেন, তখন একজন ভাইয়ের সাথে পরিচয় হয়। তার সাথে যখন অনেক গল্পগুজব হচ্ছে, বেশ কয়েকদিন ধরে আন্তরিকতা হয়ে যায়, কথা প্রসঙ্গে ওই ভাই একটা বিষয় শেয়ার করেন এই রাকিব ভাইয়ের কাছে। সেই ভাইয়ের নাম হচ্ছে পলাশ শেখ, ওনার বাড়ি নওগাঁতে। তবে শুধু জেলার নামটি বলছি, ডিটেলসে বলছি না, এটার পিছনেও কারণ রয়েছে। এই পলাশ ভাইয়ের বাবার আরো একজন ভাই রয়েছে, অর্থাৎ ওনার একজন চাচা রয়েছেন। পলাশ ভাইয়ের বাবার নাম হচ্ছে নুরু শেখ। পলাশ ভাইয়ের আরো একজন বোন রয়েছে, অর্থাৎ ওনারা দুই ভাই বোন। পলাশ ভাইয়ের যিনি চাচা, ওনার বাবা কিন্তু বড়, এই চাচা হচ্ছে ছোট। এই ছোট চাচার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস শেখ। তো ওনার একটা মেয়ে রয়েছে, সেই মেয়ের নাম হচ্ছে শিমলা। তো ঘটনাটা শুরু হয় হচ্ছে 2016 সালের দিকে। এই যে শিমলার বাবা, মানে এই যে কুদ্দুস চাচা, ওনার একটি ছোট্ট গার্মেন্টস এর মতো একটা কারখানা রয়েছে। আসলে এটাকে গার্মেন্টস সরাসরি বলাটাও মুশকিল, একটা ছোট কারখানা আর কি। উনি কি করেন, ওই যে বড় বড় যে গার্মেন্টস কারখানাগুলো রয়েছে বা ফ্যাক্টরিগুলো রয়েছে, সেখান থেকে কিছু কাপড়, ঝুট কাপড় কিনে নিয়ে আসেন। এগুলো সেই ধরনের কাপড় যে কাপড়গুলো কাজে লাগে না, কাটিং হওয়ার পর দেখা যাচ্ছে যে এগুলো আর কাজে লাগানো সম্ভব না। তখন ওনারা কি করেন, বা ওনার মতো যারা আছেন, এই যে কুদ্দুস চাচার মতো যারা আছেন, তারা ওই গার্মেন্টস কর্তৃপক্ষের কাছ থেকে এই কাপড়গুলো কিনে এনে বাচ্চাদের জন্য ছোট ছোট জামা, অর্থাৎ ছোট বাচ্চা যারা আছে তাদের জন্য রেডিমেড জামা তৈরি করেন। এগুলো আবার পাইকারি বিভিন্ন জায়গায় সেল করেন আর কি। এই যে কুদ্দুস চাচা যে কাপড়গুলো আনেন, সেগুলো অনেক ধরনের হয়, বিভিন্ন ধরনের হয়, পালিশ করা হয়, তারপর বিভিন্ন ধরনের ছোট ছোট কাপড় হয়। এমন অনেক কাপড় আছে যেগুলো দিয়ে কোনো কাজই করা যায় না, এগুলো ফেলে দিতে হয়। কিছু কাপড় থাকে বড় বড় কাপড়, এগুলোর নির্দিষ্ট টেবিল আছে, মাপ দেওয়ার টেবিল, এই টেবিলে বসিয়ে মাপ মতো কাটা হয়। আবার অনেক ধরনের কাপড় আছে যেগুলো দেখা যাচ্ছে যে অনেক বড় পড়ে গেছে, এগুলো বস্তার মধ্যে ভরা হয়। বস্তার মধ্যে ভরার পর এই বস্তাগুলো সেল হয়ে যায়। যখন এই বস্তাগুলো সেল হবে, তখন জাস্ট কি করা হয়, বস্তার মুখটা খুলে দেওয়া হয়। যারা কিনবেন ওনারা উপর থেকে কিছু কাপড় দেখেন, এরপর ওই বস্তাগুলো কিনে নেন। একসাথে অনেকগুলো বস্তা কিনতে হয় আর কি।
এগুলো ওজন করে বিক্রি হয় আর কি, ওজন অনুযায়ী দাম হয় আর কি, এগুলো ওভাবে কিনে আনতে হয়। তো এই যে কুদ্দুস চাচা বা কুদ্দুস সাহেব, উনি একদিন গার্মেন্টস থেকে কিছু টুকরো কাপড়ের বস্তা কিনে আনেন তার কারখানার জন্য। এগুলো আবার হাতে কাটা হয়, কোনোটা আবার লেয়ার মেশিনেও কাটা হয়। এটা ফিক্সড করা হয় যে কাপড়টার ধরন কেমন সেই অনুযায়ী। হাতে কাটাগুলো হয় কি, যে লোহার যে কেচি রয়েছে এগুলো দিয়ে কাটা হয়। তো এভাবে কিন্তু বিভিন্ন ধরনের কাপড়গুলো কেটে বিভিন্ন সাইজের জামা তৈরি করা হয়। তো এটা কিন্তু ওনাদের একটা ব্যবসা, এটা ওনারা বেশ অনেকদিন ধরে করে আসছেন। ওনার কারখানায়ও কাটিং ম্যান রয়েছে, তারাও সুন্দর করে কাপড়গুলো কাটে। উনি ইনস্ট্রাকশন দেন, এই কুদ্দুস চাচা ইনস্ট্রাকশন দেন, সেই অনুযায়ী তারা কাপড়গুলো কাটে আর কি। আর তার এই কারখানা থেকে তার বাড়ির দূরত্ব মাত্র পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিটের পথ। আর যাতায়াতের তো কোনো অসুবিধা নাই, ওনারা মোটামুটি সব ওভাবেই হ্যান্ডেল করছিলেন আর কি, কোনো সমস্যা হচ্ছিল না। ওনার পরিবারের সদস্যরাও সবসময় কারখানায় আসে, আবার দেখা যাচ্ছে যে অনেক রাত পর্যন্ত বসে বসে গল্পগুজব করছে। মানে একদম বাড়ি আর কারখানা একই রকম বলা চলে আর কি। দেখা যাচ্ছে যে ওনার মেয়ে শিমলাও আসে, এসে সে নিজের পছন্দ অনুযায়ী কিছু কাপড় চয়েস করে। সে চিন্তা করে যে যদি বড় সাইজের কোনো কাপড় পাই, এটা দিয়ে আমি নিজের জন্য কোনো কিছু তৈরি করব। শিমলাও কিন্তু সে সেলাই কাজে বেশ পারদর্শী, তার একটা পা চালিত সেলাই মেশিন রয়েছে, সেটা দিয়ে সে নিজের জামা নিজেই তৈরি করে। তো একদিন হয়েছে কি, এই যে শিমলা সে কারখানায় আসছে, আসার পর নতুন বস্তা নিয়ে আসা হয়েছে। ওই বস্তাগুলো আবার খুলে ওই বস্তার ভিতরে থাকা কাপড়গুলো একটা জায়গায় স্তূপ করে রাখা হয়েছে। তো শিমলার নজর যায় একটা কাপড়ের দিকে, যখন নজরটা গিয়েছে, কাপড়টা দেখে ভালো লেগে যায়। এটা অনেকটা সাদা সাদা টাইপের একটা কাপড়, একদম পিওর সাদা না। তখন শিমলা ওই কাপড়টা হাতে নেয়। হাতে নেওয়ার পর দেখা গেল ওই কাপড়ে লাল একটা দাগ রয়েছে। তখন শিমলা মনে করে যে এটা তো থাকবেই, গার্মেন্টসে যখন কাপড়গুলো কাটা হয় দেখা যাচ্ছে যে অনেক সময় কোনো কালি লেগে যায়, গার্মেন্টসের কোনো রং লেগে যায়। সে চিন্তা করেছে যে এটা মনে হয় ওরকমই কিছু। সাধারণত হয় কি, শিমলা যখন কোনো কাপড়ের টুকরো নিয়ে আসে তার বাবাকে বলে। ওই দিন তার বাবা ওখানে থাকলেও সে আসলে বলার প্রয়োজনীয়তা বোধ করেনি, যে সবসময় তো নেই আর কি বলবো, নিজেদের কারখানা। সে ওটা নিয়ে চলে আসে, তার বাবাও খেয়াল করেনি। তো শিমলা ওটা নিয়ে কি করেছে, ঘরে ঢুকে সুন্দর করে ভাঁজ করে টেবিলের একটা পাশে রেখে দিয়েছে, যে সময় করে আমি এটা কেটে কিছু একটা বানাবো। সে টপ জাতীয় কিছু বানাবে আর কি, এরকম একটা প্ল্যান করেছিল। প্রথম দিন রেখে দিয়েছে, বিভিন্ন কাজের ব্যস্ততায় ওটা ওভাবে খুলে এটা যে কাটবে এরকম সময়ও পাইনি, তো ওটা ওভাবেই রেখে দিয়েছে আর কি। 2-3 দিন পর শিমলা একটা স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে দেখে যে কেউ একজন স্বপ্নে আসছে, কিছু একটা বলতে যাচ্ছে। এই অবয়বটা একটা প্রাপ্তবয়স্ক ছেলের, অনেক সুন্দর মায়াবী চেহারা, একবার দেখলে মনে হবে যে দেখতেই থাকি শুধু। শিমলার কাছে স্বপ্নের মধ্যেই মনে হচ্ছে ওই ছেলেটা ওকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু যতবারই বলতে চাচ্ছে সে কিছু বলতে পারছে না। তখন শিমলার কাছে মনে হয় যে তার ঘুমটা ভেঙে যাচ্ছে, চাইলেও সে ঘুমটাকে আর আটকে রাখতে পারছে না। সে চাচ্ছে যে ঘুমটা আরো হোক, কিন্তু মনে হচ্ছে ঘুমটা ভেঙে যাচ্ছে। তো ঘুম ভেঙে গেল। ওই রাত তো ওইভাবেই চলে গেছে, ওইটা নিয়ে আর কোনো সমস্যা হয়নি। পরের রাত্রে সে একই স্বপ্ন দেখে যে এরকম একটা ছেলে আসছে, একই চেহারার, আগের রাত্রে যে ছেলেটাকে স্বপ্নে দেখেছিল সে আসছে, কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু শুনতে পাচ্ছে না। তার যখন ঘুম ভেঙে গেছে, পরে আবারও ঘুমিয়েছে, হয়তো বা রাত 2:30-3টার দিকে স্বপ্নটা দেখেছে। পরবর্তী যখন ঘুমিয়েছে তখন আর এই স্বপ্নটা দেখেনি। দিনভর তার মাথার মধ্যে একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে, আচ্ছা যে এই স্বপ্নটা আমি দেখছি এটা কি অবচেতন মনে দেখছি? আর যে ছেলেটাকে দেখছি একে তো এর আগে আমি কখনো দেখি নাই, আর আসলে কি বলতে যাচ্ছে? শিমলা যখন কলেজে গিয়েছে, কলেজে যাবার পর তার এক মেয়ে বান্ধবীর কাছে বিষয়টা শেয়ার করে, যে জানিস আমি না এরকম স্বপ্ন দেখতেছি। ওই মেয়েটা বলে, আরে ধুর, এসব কি দেখিস না দেখিস, তোর বিয়ের বয়স হয়েছে তো এই জন্য এই ছেলেদেরকে স্বপ্ন দেখতেছি, কই মেয়েদেরকে তো স্বপ্ন দেখলি না। এগুলা